একটু আমার এই যে ওয়ার্কটা ছিল এটা ডে 10 এর মধ্যে ছিল, তাই না? আমি এটার উপরে কাজ করবো, আমি এটার উপরে এখানে একটা সাইড বার মেনু বানানোর চেষ্টা করব। কেমন? এইটার উপরে আমি এখানে একটা সাইড বার মেনু বানানোর চেষ্টা করব। ওকে, সো আমি আমার এই লেআউটটাকে, এটা ছিল ডে 10, সো আমি ই ড্রাইভ থেকে ব্যাস 10, ডে 10 এর মধ্যে যে কোডগুলো ছিল ওই কোডগুলো আমি কপি করে নিয়ে, আজকে কত, ডে 12 আমাদের, না? সো ডে 12, ডে 12 এর মধ্যে পেস্ট করে দিলাম। সো যে কাজটা আমি এতদিন নেটবিনস দিয়ে করছি, এই কাজটা আমি কী করলাম, এবার হার্ড ডিস্কের থ্রুতে করলাম। সো আমাদের হচ্ছে ওয়েব ডিজাইন ব্যাচ 10, ব্যাচ 10 এর মধ্যে সাইট রুটের মধ্যে এসে কত, ডে 12, ডে 12 এর মধ্যে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা আমি এভাবে পেয়ে যাচ্ছি, আমাদের ওই আগের ফাইলটা আর কি। কেমন? আর আমাদের সিএসএসটাও হচ্ছে, এটা হচ্ছে আমাদের সিএসএস। আমি ব্রাউজারে আসি, ওয়েব ডিজাইন ব্যাচ 10 এর মধ্যে পাবলিক এইচটিএমএল এর মধ্যে ডে 12 নামের একটা ফোল্ডার নিয়ে নিলাম। আমি এখানে আমি এটা রান করে দিচ্ছি। সো আপনাদের অ্যাটলিস্ট লেআউটটা তো সবার হয়েছে, তাই না? লেআউটটা কিন্তু সবারই হয়েছে মোটামুটি। লেআউট মানে নিচের টুক দরকার নাই, উপরের টুক হলে হবে আর কি। সো এই লেআউটের মধ্যে এসে এবার আমরা এখানে সাইড বার মেনু তৈরি করবো আর কি একটা। তো সাইড বার মেনু কীভাবে তৈরি করতে পারি, বা বিভিন্ন সাইটে দেখা যায় যে সাইড বার মেনু থাকে কিছু আর কি। তো সেই ক্ষেত্রে আমরা, আমাদের এই জায়গাটার নাম কি ছিল, এটা ছিল হেডার মেনু কন্টেন্ট র্যাপারের মধ্যে সাইড বার কন্টেন্ট মেবি। তো আমি আমার এইচটিএমএল পেজে আসবো প্রথমে। এই যে কন্টেন্ট র্যাপার, এই যে কন্টেন্ট র্যাপার এর মধ্যে কি ছিল, মেইন কন্টেন্ট, আর ছিল কি সাইড বার কন্টেন্ট। আমি এই জায়গায় যদি কোনো কিছু লিখি তাহলে জিনিসটা কোথায় যাচ্ছে দেখি। তার মানে আমি আমার সঠিক জায়গাটা খুঁজে পাইছি লেখার জন্য। ওকে, নাইস। টেস্ট করে নিলাম যে জায়গাটা আমার ঠিক আছে কিনা। এবার আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে একটা, আমাদের বোর্ডে যেরকম আঁকা আছে এরকম একটা সাইড বার মেনু তৈরি করার চেষ্টা করবো। সো আমি প্রথমে একটা ডিপ নিয়ে নিলাম, এই ডিপের মধ্যে আমার সাইড বার মেনু সকল বিষয়গুলো থাকবে। সো এবার এর মধ্যে আমি প্রথমে একটা হেডিং নিয়ে নিচ্ছি H3 দিয়ে, আমি বললাম যে ক্যাটাগরি হেডিং goes here। ক্যাটাগরি হেডিং হিয়ার বললাম শুধু, আমি হিয়ারটাও কেটে দিই, শুধু ক্যাটাগরি হেডিংটাই বলে দিই। ওকে, কারণ আমার জায়গাটা একটু কম, সো কন্টেন্টটা সেভাবে আমাকে ম্যানেজ করে লিখতে হবে। এবার এটাকে আস্তে আস্তে একটু মানুষের রূপ দিতে হবে। সো আমি এই হেডিং 3-র মধ্যে আমি একটা ক্লাস নিচ্ছি, আমি বললাম ক্যাটাগরি হেডিং। কি করলাম, আমি একটা ক্লাস নিয়ে নিলাম S3-র মধ্যে ক্যাটাগরি হেডিং নামে। এবার এই ক্লাসটা ডেফিনেশন দেওয়ার জন্য আমি যাব স্টাইল শিটে। স্টাইল শিটে এসে কোথায় লিখবো বলেন তো, এই যে কন্টেন্ট র্যাপার সাইড বার কন্টেন্ট এর পরে ক্লাসটার নাম কি ছিল, ক্যাটাগরি হেডিং। সো এই কাজটুকু আমরা করতে পারছি, শিপলু হয়েছে। মানে ওই সাইড বার কন্টেন্টের মধ্যে বা যে নামই আমরা দিয়েছি ওখানে একটা একটা ডিপ নেন, তার মধ্যে একটা S3-র মধ্যে ক্যাটাগরি হেডিং নেন, এবং স্টাইল শিটে এসে আমরা ওইটা রাখি, হচ্ছে না? এতটুকু তো ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে
এখানে এসে আমি প্রথমে এর বর্ডারটা একটু চেক করি আগে কতটুকুন জায়গা জুড়ে আছে। 1 পিক্সেল সলিড। আচ্ছা, এইভাবে সে আছে, খেয়াল করেন। এবার আমি এর ওয়াইডটা একটু সেট করে দিচ্ছি। বলবো কত, 60% কম হয়ে গেছে। 75% বললাম। ঠিক আছে, এবার আমরা যদি এখানে বলি মার্জিন অটো, তাহলে কি এটা মাঝখানে যাবে? ইয়া, চলে আসছে। সো অটো হবে লেফটে আর রাইটে। তাহলে প্রথমটা কি হবে, মার্জিন টপ আর বটম না? মার্জিন টপ বললাম আমি লাইক 20 পিক্সেল। আর অটোটা কি হবে, দেখেন মার্জিন যে আমি দিলাম এই জিনিসটা কি বোঝা যাচ্ছে? এটা চেক করি কি হয়। ইটস ওয়ার্কিং ওয়েল। সো মার্জিনটা আমি কিভাবে দিলাম এখানে, প্রথম মার্জিনের ভ্যালু যদি দুইটা হয় তাহলে প্রথমটা কি হয়, টপ বটম পায় না? আর অটোটা কোথায় পাবে তাহলে? লেফট রাইটে পাবে না? সেটা একটু করে ফেলি আমরা। আজকের ক্লাসের পর থেকে আপনাদের যদি এরকম কোনো লেআউট করতে দেয়, আপনাদের লেআউট করতে সময় লাগবে সর্বোচ্চ 3 মিনিট। এই ক্লাসে যারা আছেন সবারই এমন একটা সিস্টেম কিন্তু আজকে আমরা করে ফেলব ক্লাসের শেষের দিকে। যত কমপ্লেক্স লেআউটে দিক 10 মিনিটের বেশি লাগবে না, যদি কনসেপ্টও বুঝে যায়। ঠিক আছে, এবং আমার মনে হয় আপনারা সবাই বুঝে যাবেন। রুবেল কি কম? সো এত লিখতে হচ্ছে না, কিছু লেখা লাগবে না, হয়ে যাবে। রাকিব হয়ে গেছে না এরকম? আচ্ছা, সো আমাদের এইভাবে আমরা পাচ্ছি। এখন এটাকে যদি আমরা করতে চাই, টেক্সট অ্যালাইন সেন্টার করে দেখি তো হয় কিনা। টেক্সট অ্যালাইন সেন্টার করে দিলাম, টেক্সটটা আমার মাঝখানে চলে আসলো, তাই না? মাঝখানে চলে আসলে কিন্তু আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ডে লিনিয়ার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, লিনিয়ার গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে চাচ্ছি টু লেফট, সিলভার ব্ল্যাক ব্ল্যাক, আচ্ছা তাহলে কালারটা কি করে দিতে হবে বলেন তো? হোয়াইট করে দিলাম কালারটা। এবার এর একটু হাইটটা বাড়াবো। সো হাইট বাড়ানোর বেস্ট বুদ্ধিটা কি? প্যাডিং। বেস্ট বুদ্ধিটা অ্যাকচুয়ালি প্যাডিং না, প্যাডিং বললাম 10 পিক্সেল, আর হচ্ছে 3 পিক্সেল, 5 পিক্সেলই বলি। তাহলে 10 পিক্সেল কোথায় পাবে? উপরে নিচে, আর 3 পিক্সেল রেফ্লেক্ট একটু বড় হয়ে যাবে, তাই না? একটু বড় হয়ে গেছে না? এটা আমার একটা হেডিং এর মতো হলো আর কি। হচ্ছে কি, এটা করে নেন। হ্যাঁ, এই যে ক্যাটাগরি হেডিং, এইটা করতেছি আর কি। আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট কালার দিয়ে প্র্যাকটিস করবেন। এখন জাস্ট একটা এভাবে লিখে নেন কোনো একভাবে। সামির, এই যে প্রথম কম্পিউটারটা ভালো, এখানে বসেন। ঠিক আছে, সামনে আগাচ্ছি তাহলে।
হয়েছে না এতটুকুন? মহসিন হয়েছে? আউটপুট এরকম আসে না কিছুটা? এটাকে এখন এখানে আরো সুন্দর করতে পারেন আর কি, একটু কালার টালার রং চং মাইরা একটু অন্যরকম করার চেষ্টা করেন আর কি। So, আমি একটা মোটামুটি একটা ইয়া কিভাবে থাকে এটা আমরা এখান থেকে দেখে নিলাম আর কি। এটা হাইটটা আমরা 80% করে দিতে পারি, তো আরো ভালো লাগতে পারে আর কি। এবার আরেকটু ভালো লাগতেছে আর কি। ওকে, নাইস। তো এবার আমরা নেক্সট কাজে যাব আর কি। আমি ধরে নিচ্ছি এটা আমাদের হয়ে গেছে। রাকিব, হয়েছে এটা? আচ্ছা, এবার তাহলে আমাদের এর under একটা সাব ইয়ে করতে হবে না এরকম? আচ্ছা, সো ওটা আমরা যদি এখানে যাই তাহলে এবার ওটা করার জন্য কোথায় যেতে হবে? ওই হেডিং এর নিচে এবার HTML পেজে যান। HTML পেজে আসেন, এসে হেডিং এর নিচে আমরা জানি ওটা করার জন্য আমাদের অনেকগুলো মেনু আইটেম করার জন্য ULLI দরকার। কেমন? সো আমি UL নিলাম, UL এর মধ্যে LI নিলাম, এখানে অ্যাঙ্কার ট্যাগ দিলাম, অ্যাঙ্কার ট্যাগ দিলাম, হাইপার রেফারেন্স হ্যাশ। ওকে, এখানে আমি বলবো কি ক্যাটাগরি 1 2 3 দেখা যাচ্ছে কি 2 3 4। ক্যাটাগরি 1 2 3 4 এভাবে ওই হেডিং এর নিচে বসিয়ে দিলাম। এবার যদি ব্রাউজারে যাই দেখতে পাচ্ছি এর নিচে এরকম একটা বিষয় চলে আসছে, তাই না? একবারে বন্য প্রাণী, এবার এটা মানুষ বানাইতে হবে, দাড়ি মুছ কাটতে হবে, চুল কাটতে হবে, তারপরে পারফিউম দেওয়া লাগবে, হ্যাঁ, জেল টেল মেরে একবারে ক্রিম টিম মেরে দিয়ে ফেস ওয়াশ টেস ওয়াশ যা আছে ফ্রেশ। তাহলে আমরা কি করব এখন? ক্যাটাগরি UL ক্লাস বললাম একটা, ক্যাটাগরি UL। S3 এর পরে যে ULটা আছে না, আমরা সেখানে এসে একটা ক্লাস নিয়ে নিলাম কি ক্যাটাগরি UL। এবার এই ক্লাসটার ডেফিনেশন দিব আমরা এখানে এসে। সো যাই হোক, আমরা ওই স্ট্যান্ডার্ডটা ফলো করলাম, ওইভাবেই করলাম, বাট ওভাবেই করবেন আর কি। এখন আমাদের সময় সেভ করার জন্য আমরা ওইভাবে করতেছি। সো ক্যাটাগরি UL এর মধ্যে এসে আমি প্রথমে কি বলে দিব, বুলেটটা আগে প্রথমে চেঞ্জ করি, মানে এই যে বুলেট সাইনটা আছে না, এটাকে চেঞ্জ করে দিই। সো লিস্ট স্টাইল টাইপ কি হবে, নান বলে দিলাম, চেক করি, ভ্যানিশ। এবার আমরা এর মার্জিন প্যাডিংটাও 0 করে দিতে পারি, 0 পিক্সেল, প্যাডিংটাও 0 পিক্সেল করে দিলাম। তাহলে কি হচ্ছে, এটা একবার এখানে চলে আসবে না, এখানে চলে আসছে কিন্তু। ওকে, এবার আমরা কোথায় যাব বলেন তো? এল এর মধ্যে, তাই না? সো এল এর মধ্যে ক্লাস নিব কি ক্যাটাগরি LI। এই ক্লাসটা কি এক জায়গায় দিলে হবে না, সব জায়গায় দেওয়া লাগবে? হ্যাঁ, প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে এল এর মধ্যে দেওয়া লাগবে না? প্রত্যেকটা এল এর মধ্যে দিয়ে দেন।
প্রত্যেকটা আমি এলার মধ্যে দিয়ে দিলাম। এবার এই ক্যাটাগরি এলার জন্য আমি ক্লাস লিখব। তো আমি স্টাইল শিটে আসি ক্লাসটা লেখার জন্য। স্টাইল শিটে এসে আমি এখানে বললাম ডট ক্যাটাগরি এলআই। সো ক্যাটাগরি এলার মধ্যে আমি প্রথমে আমি আগে দেখতে চাচ্ছি যে কতটুকু জায়গা জুড়ে আছে। বললাম বর্ডার 1 পিক্সেল সলিড, মানে প্রথমে আমি এলিমেন্টটাকে আইডেন্টিফাই করে নিই সে কতটুকু জায়গা জুড়ে আছে। খেয়াল করছেন তার অবস্থাটা কি? এবার বুঝতে পারতেছি যে তার অবস্থা হচ্ছে এইটা। সো আমি প্রথমে এর ওয়াইডটা সেট করে দিব। সো ওয়াইডটা আমি বলে দিলাম আগের সমান 80% বলে দিলাম। চেক করি 80% হয়ে গেছে। মার্জিনটা কিভাবে দিব? মার্জিনটা যদি বলি অটো তাহলে কি হয় দেখি তো। ঠিকই আছে না, খারাপ লাগতেছে না। এবার যদি আমরা বলি টেক্সট অ্যালাইন, না টেক্সট অ্যালাইন সেন্টার, মাঝখানেও চলে গেছে। এবার কি করব? এবার ফন্টের সাইজটা বাড়াইতে হবে। ফন্টের সাইজটা এখানে বাড়াইলে পাবে বলেন তো? ফন্ট সাইজ বলে দিলাম 30 পিক্সেল। চেক করি কি হয়, বড় হয়ে গেছে কিন্তু। আমরা কত দিব ফন্ট সাইজটা? 20 দেই। এবার এটাকে একটু বড় করা লাগবে না? প্যাডিং দিয়ে আমরা এর আগেটা কত দিয়েছিলাম? প্যাডিং 10 পিক্সেল, না? তাহলে এখানে এসে আমরা প্যাডিং দিব হচ্ছে 8 পিক্সেল, আর হচ্ছে ওখানে 5 পিক্সেলই দেওয়া যায়, সমস্যা নেই। প্যাডিং দিয়ে দিলাম কত? 5 পিক্সেল। ঠিক আছে। এবার আমাকে লেখাটা নিচে দাগটা সরাইতে হবে। তো দাগটা কিভাবে সরাবো বলেন তো? ডট ক্যাটাগরি এলআই, এরপরে কি হবে? এ। এখানে সে কি লিখতে হবে? টেক্সট ডেকোরেশন নান। সো কি করতেছি, কেন করতেছি বোঝা যাচ্ছে কি? শিপলু হইতেছে না? হয়ে যেতে হবে কিন্তু সাথে সাথে। টেক্সট ডেকোরেশন নান আমার চলে গেছে। এবার আমি এর কালারটা চেঞ্জ করে দিব। নান তো হয়েছে, এবার কালারটা কি করে দিব? আমি ধরেন ব্যাকগ্রাউন্ডটা করে দিতে চাচ্ছি ব্ল্যাক, কালারটা করে দিব হোয়াইট। তাহলে কালারটা করে দিব হচ্ছে হোয়াইট করে দিলাম। আর এলার মধ্যে এসে আমি এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে চাচ্ছি। সো ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম ব্ল্যাক। এবার চেক করি কি হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে না? সো এরকম কিন্তু হয়ে যাচ্ছে সে। এবার আমাকে একটা কাজ করতে হবে, এখানে মার্জিন টপ দিব না বটম দিব বলেন তো? এখানে এসে মানে একটার সাথে আরেকটা একটু ফাঁকা ফাঁকা করে লাভ করতে হবে না? হ্যাঁ, মার্জিন বটম, রাইট। মার্জিন বটম দিতে পারি আমরা। মার্জিন বটম কত বলবো? বললাম যে 3 পিক্সেল। এবার বোঝাচ্ছে না একটার সাথে একটা গ্যাপ আছে?
ওকে, এভাবে কিন্তু আমাদের চলে আসতেছে, তাই না? এবার আমরা যদি হুবারে কিছু করতে একটু অ্যানিমেশন দিব না হালকা পাতলা, তো খারাপ দেখা যায়। সো আমরা বলবো ক্যাটাগরি এলআই, এরপরে কোলন হুবার। হুবারে কি করা যায়, এখানে যখন নিয়ে যাবো কি কি করবো আমরা, আমি বলে দিলাম যে একটু স্কেলটা বাড়াই দিই না, স্কেলটা সরি ট্রান্সফর্মের স্কেলটা করে দিই একটু, স্কেল করে দিব কত, স্কেল করে দিতে পারি, হ্যাঁ 1.1, 3 দিলে অনেক বেশি হয়ে যাবে না? তো চেক করি। সো কি করতে হবে, ট্রানজিশন অ্যাপ্লাই করতে হবে না, ট্রানজিশন অল কত 2 সেকেন্ড, কোথায় দিতে হবে এটা, হুবারে দিতে হবে না বেস ক্লাসে দেওয়া লাগবে? এলআইটা হচ্ছে কি আমার বেস ক্লাস না, আর হুবারে তো আমি যে সমস্ত এফেক্ট আছে সেগুলো দেওয়া লাগবে, আর ট্রানজিশনটা দিতে হয় কোথায়, বেস ক্লাসের মধ্যে। সো আমি ডিরেক্ট অল বলে দিলাম 2 সেকেন্ড, ট্রানজিশন অল 2 সেকেন্ড। এবার চেক করি, এবার কি হালকা একটু অ্যানিমেট হচ্ছে না, এরকম কিন্তু হচ্ছে আর কি। সো এরকম চাইলে কিন্তু আমরা শুধুমাত্র আমি একটা এফেক্ট দিয়ে দেখাইলাম আর কি। এবার কিছুটা সেন্স আসছে না কিভাবে করতে হবে শাকিলা, ঠিক আছে? সো এবার ডিফারেন্ট স্টাইলে কিন্তু করতে হবে আমাদের, আমি জাস্ট সিম্পল একটা দেখালাম। এবার আপনার মাথায় যত ধরনের চিন্তা আছে সবগুলো অ্যাপ্লাই করে কত সুন্দর করা যায়। আপনি যদি সিম্পলি যতটুকুন করি, আমি এখানে স্কেল না দিলাম, দেখেন চেঞ্জ হয়ে যাবে কিন্তু। আমি এখানে স্কেল দিচ্ছি না, আমি এখানে বললাম এর ওয়াইডটা, আমি ওয়াইডটা মেন ওয়াইডটা কত ছিল 80 না, আমি বললাম ওয়াইডটা হয়ে যাবে 90%। এবার চেক করি, দেখেন কি হচ্ছে, এটা অন্য ধরনের ইফেক্ট হয়ে যাচ্ছে না, ওয়াইডটা কি হচ্ছে দুদিক থেকেই বেড়ে যাচ্ছে না। আমি কিন্তু ইয়াটা করলাম না, মানে ব্যাকগ্রাউন্ড কালার টালার ফন্টের কালার টালার কিন্তু আমি চাইলে চেঞ্জ করতে পারতাম। আমি যখন যেটা নিচ্ছি সেটা কিন্তু ওইভাবে হয়ে যাচ্ছে। আবার আমি যদি এটাও না দিতে চাই, আমি এটাও দিয়ে দিই, এটাও কিন্তু আরেকটা স্টাইল হয়। আমি যদি বলি মার্জিন লেফট, আমি বললাম 5 পিক্সেল, কেমন? এবার চেক করি তো কি হয়, খুব খুব দ্রুত হয়ে যাচ্ছে কেন? ও আচ্ছা 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 আচ্ছা, তো গন্ডগোল হয়ে যাক, এটা তো হচ্ছে না আর কি। সো আমরা করতে পারবো আর কি, চাইলে সময় লাগবে, থিং ইজ লাইক দ্যাট। সো মার্জিনটা সেভাবে নিচ্ছে আর কি, এর মধ্যে ট্রানজিশন অ্যাপ্লাই করা যাচ্ছে না আর কি। So, যাই হোক, মানে মোট কথা এভাবেই কিন্তু আমরা ডিফারেন্ট শেপের চাইলে মেনু তৈরি করতে পারি। এখন আমার ক্যাটাগরি গেল, আমি যে প্রজেক্টটা করব আমার নিজের সম্পর্কে, আপনাদের একটা প্রজেক্ট জমা দিতে হবে না, আপনার পার্সোনাল পোর্টফোলিও সাইট, সেখানে যেন আপনার সাইড বার মেনু থাকে, সেখানে যেন আপনার ড্রপ ডাউন মেনু থাকে, সেখানে যেন একটা স্লাইডার থাকে, কেমন? আজকে কিছু জিনিস দেখাবো সেখানে যেন সেগুলো থাকে। আর লেআউটটা করবেন আজকে যেভাবে শিখিয়ে দেবো সেভাবে, আজকে যেভাবে সেভাবে না, ইনফ্যাক্ট এটা আরও 2-3টা ক্লাসে চলবে আর কি। এই বেসিক্যালি রেসপন্সিভ ওয়েব ডিজাইন চলবে, তারপরে রেসপন্সিভ ওয়েব ডিজাইন উইথ মিডিয়া কোয়েরি। ওকে, সো এবার আমাদের টার্গেট হচ্ছে আমরা যদি এই পুরো ডিপটাকে কপি করে নিচে আবার পেস্ট করে দেই, এখানে অনেকে বলে যে ম্যানুফ্যাকচারার হেডিং,
নিচে কিন্তু আমার একটা চলে আসছে, খেয়াল করছেন? সেইভাবে আমি এই ইচ্ছা মতো কিন্তু নিয়ে আসতে পারি চাইলে। বাড়িয়ে দিলাম মেনুটা, কিন্তু সাইড মেনুটা কিন্তু আমার ভরে গেল। আচ্ছা, ওকে নাইস। সো এবার আমাদের নেক্সট টার্গেট হচ্ছে যে আমরা এই মেনুর মধ্যে কিছু কাজ করব আর কি, এই আমাদের মেইন কন্টেন্টের মধ্যে। সো এই সাইড বারটা আমাদের রেডি সবার? হ্যাঁ, রাকিব, গন্ডগোল হচ্ছে কোথাও? আপনি এফেক্ট চেঞ্জ করেন, সমস্যা নেই, বাট এই ধরনের মানে স্টাইলটা এরকম হলেই হবে। মানে এটা বোঝা যাচ্ছে না যে উপরের এগুলো আর কি। সো এবার মেইন কন্টেন্টে আসি আমরা। মেইন কন্টেন্টে এসে ধরেন আমরা একটা ট্যাগ নিলাম, বললাম যে H3 মেইন কন্টেন্টের মধ্যে H3 দিয়ে আমি বললাম দিস ইজ এ হেডিং, দিস ইজ এ হেডিং। এবার যদি ব্রাউজারে যাই, দেখতে পাচ্ছি কি এখানে একটা হেডিং চলে আসছে। সো H3 না দিয়ে আমি দিয়ে দিব H1 দিয়ে দেন, তো মোটা সোটা হবে, ভালো লাগবে। H1 দিয়ে দিলাম। এবার আমাদের যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে শ্যাডো। শ্যাডো দুই ধরনের হয়, একটা হচ্ছে টেক্সট শ্যাডো আর একটা হচ্ছে বক্স শ্যাডো। ঠিক আছে রাকিব, তাহলে শ্যাডো কয় ধরনের হয় বলেন তো? দুই ধরনের না? হ্যাঁ, এটা এই পার্ট তো কমপ্লিট, তাই না? এবার আমরা এই পার্টে চলে আসি, এখান থেকে কনসেন্ট্রেশন বাদ দিয়ে এখানে চলে আসেন। এবার সেখানে আমি H1 এর মধ্যে একটা কন্টেন্ট লিখলাম, দিস ইজ এ হেডিং। সো দিস ইজ এ হেডিং, এই কন্টেন্টটাকে আমরা ব্রাউজারে নিয়ে আসলাম H1 এলিমেন্টের মাধ্যমে, এটা হেডিং এলিমেন্টের মাধ্যমে নিয়ে আসলাম। এবার এখানে আমরা একটা ক্লাস কল করে দিই, অথবা আমরা কাজ করতে পারি, এখানে ক্লাস কল করার দরকার নাই, আমরা এভাবে করতে পারি। এই হেডিংটা কি মেন, আচ্ছা না, ক্লাস কল করে দিই, কারণ এখানে আরো হেডিং আসতে পারে। সো এখানে বলে দিলাম যে মেন কন্টেন্ট হেডিং, হেডিং 1, হেডিং 1। এবার স্টাইল শিটে আসবো, এসে এই যে মেন কন্টেন্ট, মেন কন্টেন্টের পরে লিখবো কি কন্টেন্ট র্যাপার, মেইন কন্টেন্ট, এরপরে কি আসবে হেডিং 1। ঠিক আছে না ইউআরএলটা? এই যেখানে আমরা আছি কন্টেন্ট র্যাপার। আমি আপনার ক্লাসের নামগুলো যদি আমার ক্লাসের নামের সাথে মিল না হয়, তাহলে কিন্তু এভাবে লিখলে হবে না, আপনি আপনারটা লিখবেন। আচ্ছা, এবার এখানে এসে আমরা বলবো যে টেক্সট শ্যাডো। দুই ধরনের শ্যাডো হয় সেটা আমরা জানি, একটা হচ্ছে কি টেক্সট শ্যাডো, একটা হচ্ছে বক্স শ্যাডো। শ্যাডো মানে কি বলেন তো? ছায়া, হ্যাঁ ছায়া। ইয়ে দেখছেন না বডিগার্ড, না লাভলি সিং দেখেন না বডিগার্ড? বডিগার্ডে থাকে না ছায়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বলে না যে তোমার নাম কি, বলে আমার নাম ছায়া। সো ওই ছায়া হচ্ছে শ্যাডো আর কি।
ছবিটা কিন্তু মেয়েদের জন্য খুব মারাত্মক একটা সিনেমা, জানেন? ওই ছবিটা দেখার পর কোনো মেয়ে তার বান্ধবীকে বিশ্বাস করে না, অ্যাটলিস্ট বয়ফ্রেন্ড দিয়ে। ইনফ্যাক্ট দিস ইজ ট্রু, কিন্তু আমি ট্রু না ফলস বলেন? হ্যাঁ, ওই ছবিটা দেখার পর আমি দেখছি অনেক, আমার কিছু বান্ধবী আছে তো, ওরা দেখছি, কয় না দোস্ত আমি এই কামের মধ্যে আর নাই। ঠিক আছে, ভরসা করা যাবে না। হ্যাঁ, সো সেক্ষেত্রে কন্টেন্ট র্যাপার, মেইন কন্টেন্ট, আর হচ্ছে কি হেডিং 1 এখানে আসলাম। সো শ্যাডোটা হয় হচ্ছে, ধরেন আমি সাপোজ দিলাম 2 পিক্সেল আর দিলাম হচ্ছে 5 পিক্সেল, শুরু করলাম আর কি মাত্র, কেমন? সো বললাম টেক্সট শ্যাডো, এরপর দিলাম 2 পিক্সেল 5 পিক্সেল। সো শ্যাডোটা বেসিক্যালি প্রথম যে ভ্যালুটা দেওয়া হয় সেটা পাই হচ্ছে, এটাকে কি বলে, হরিজন্টাল না না ভার্টিক্যাল? এইদিকে যাবে, এদিকে, এদিকে কি বলে, হরিজন্টাল। হ্যাঁ, তাহলে প্রথমটা পাচ্ছে কি হরিজন্টাল, আর দ্বিতীয়টা পাবে কি এইভাবে, এটা হচ্ছে ভার্টিক্যাল। চেক করি, দেখেন একটা শ্যাডো চলে আসছে না? 2 পিক্সেল গেছে কোথায়, বাম দিক থেকে নিচে, আর 5 পিক্সেল কোথায় আসছে, উপর থেকে নিচে। আমি যদি এখানে আরো কম দেই, ধরেন বললাম যে 1 পিক্সেল, 2 পিক্সেল দিলাম আর 1 পিক্সেল দিলাম, কি হচ্ছে দেখেন তো, শ্যাডো কিন্তু একটা আছে। সবচেয়ে ভালো বোঝা যাবে দিলাম 10 পিক্সেল, 2 পিক্সেল আর 10 পিক্সেল। দেখেন এবার কি হচ্ছে, 10 পিক্সেল উপর থেকে নিচে নামছে না, আর 2 পিক্সেল কি হয়েছে বলেন তো, রাইটে সরে গেছে। সো প্রথম ভ্যালুটা মানে রুলসটা আর কি আমরা দেখার বোঝার চেষ্টা করতেছি, যে শ্যাডোর মধ্যে প্রথম যে ভ্যালুটা দিব সেটা যাবে কোথায়, লেফট থেকে রাইটে, আর দ্বিতীয় যে ভ্যালুটা দেবো সেটা কোথায় যাবে, টপ থেকে বটমে, তাই না? টপ থেকে বটমে যাচ্ছে আর কি। 2 পিক্সেল দিলাম 10 পিক্সেল, 10 পিক্সেল কি নিচে নেমে আসছে, আর 2 পিক্সেল এভাবে আসছে। এবার আমরা আবার এর কালার দিতে পারবো। মজার বিষয় হচ্ছে যে আমরা বললাম 2 পিক্সেল 2 পিক্সেল 10 পিক্সেল বেশি হয়ে যায়, আমরা বললাম কালারটা কি হবে, আমি বললাম কালারটা হবে হোয়াইট, কালারটাও এখানে আমরা বলে দিতে পারবো। এবার চেক করি, দেখেন কি আসছে, 2 পিক্সেল 2 পিক্সেল কালার হয়ে গেছে কি শ্যাডোর, হোয়াইট হয়ে গেছে না? মানে এটাকে বলা হচ্ছে কি টেক্সট ফরম্যাটিং। আমরা কিন্তু এই শ্যাডোটা চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারতাম, খেয়াল করছেন? এখানেও কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারতাম, চাইলে শ্যাডোটাকে এখানেও অ্যাপ্লাই করতে পারতাম, বাট এখানে অ্যাপ্লাই করা ঠিক হইতো না, কারণ এগুলো কিন্তু আমার হেডিং নেই, এগুলো কি আমার আইটেম। আর হেডিং কোনটা, এটা হচ্ছে আমার হেডিং। তো সাধারণত কোনো একটা স্পেশাল ওয়ার্ডে বা কোনো একটা হেডিং এর ক্ষেত্রে আমরা এই ধরনের কিন্তু শ্যাডো অ্যাপ্লাই করতে পারি। টেক্সটটা কি একটু সুন্দর হয়ে যাচ্ছে না আস্তে আস্তে, এরকম অনেকগুলো ইয়ে করা যায় আর কি, অনেকভাবেই করা যায়। হ্যাঁ, না টেক্সট শ্যাডো, ওই যে বললাম 2 পিক্সেল 2 পিক্সেল, এবার দিয়ে দিলাম কি হোয়াইট। আমি 2 পিক্সেল 2 পিক্সেল আমি বললাম রেড, এবার কি হয় দেখেন কি হয়ে গেছে, রেড শ্যাডো পড়ছে না, রেড শ্যাডো কিন্তু পড়ছে। তাহলে এটাতে গেল টপ থেকে রাইটে, বটম থেকে লেফটে। এবার একটা কাজ করেন, যে এই 2 পিক্সেলের আগে একটা মাইনাস দেন, এবারে 2 পিক্সেলের আগে একটা মাইনাস দেন, কালার থাকে রেড। এবার কি হয়ে গেছে দেখেন তো, জিনিসটা কি উল্টে গেছে না? আমার কথা কি আমি বুঝাতে পারছি রাকিব? এখন কিন্তু পুরো উল্টে গেছে। এতক্ষণ কিরকম ছিল? হ্যাঁ, এখন এতক্ষণ ছিল রাইট আর হচ্ছে বটম, আর এখন হচ্ছে লেফট টপ। প্রথমটা লেফট, দ্বিতীয়টা কোনটা, টপ। মাইনাস নেগেটিভ পর্যন্ত এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আরেকটা জিনিস আমরা দেখতে পারি এভাবে, আরেকটা জিনিস আমরা এভাবে দেখতে পারি, ধরেন আমরা এখানে 2 পিক্সেল 2 পিক্সেলই দিলাম, এবার এখানে 2 পিক্সেল 2 পিক্সেল না দিয়ে আমরা বললাম যে 0 পিক্সেল, আবার বললাম 0 পিক্সেল, এরপরে বললাম 10 পিক্সেল। এবার দেখতে কি হয়, কি হয়ে গেছে দেখেন তো, টেক্সটটা চতুর্দিকে সরে গেছে। অর্থাৎ আমি, হ্যাঁ, আমি প্রথমে কি করলাম, ডিফল্ট যে ভ্যালুটা দিচ্ছি এটা পাচ্ছে কোথায়, লেফট থেকে রাইটে, আর এটা কোথায় পাচ্ছে বলেন তো, এটা কোথায় পাচ্ছে? হ্যাঁ রাকিব বলেন না, এটা কোথায় পাচ্ছে বলেন?
টপ টু বটম না? আর এটা প্রথমটা কি? প্রথমটা হচ্ছে লেফট থেকে রাইট, দ্বিতীয়টা হচ্ছে টপ থেকে বটম। তাহলে আবার যদি এর আগে মাইনাস দিই তাহলে পুরো উল্টে যায়, যায় লেফটে যায় টপে, বটমে না এসে। বাট আমরা যদি এমন হয় যে আমি চতুর্দিকে দিব, লেফটে বটমে না, টপের লেফটেও না, মানে রাইট বটমও না, লেফট টপও না, আমি চতুর্দিকে দিব, তাহলে কি করতে হবে? তখন এই যে এটা হচ্ছে কি, প্রথমটাও জিরো, দ্বিতীয়টাও জিরো, মানে রাইট বটমও জিরো, আবার লেফট টপও কি জিরো। এরপরেরটা হচ্ছে কি, আমি চতুর্দিকে দিয়ে দিলাম, এই রেড কালারটা চতুর্দিকে চলে গেল। এবার আরো একটা দেওয়া যায়, আমি যদি বলি এখানে লাইক 30 পিক্সেল, না এটা এখানে ভাবে হচ্ছে না, এটা বক্স শেডের ক্ষেত্রে হয়তো হবে আর কি আমাদের। বা আমরা যদি এখানে বলি 5 পিক্সেল, সে কিন্তু এখানে নিচ্ছে না, মানে থিকনেসটা, হ্যাঁ হ্যাঁ থিকনেসটা বাড়ানো যায় আর কি, মানে শ্যাডোর যে ডেনসিটিটা, ঘনত্বটা, এটা বাড়ানো যায়, বাট টেক্সট শ্যাডো তো সেটা নিচ্ছে না আর কি। ঠিক আছে, এখানে শুধুমাত্র চতুর্দিকে আমি যদি বলি 100, তাহলে কি হবে? আরো বেড়ে গেছে না কি? এই 100টা কি আরো বেড়ে গেছে না? নাইস। তাহলে শ্যাডো আমি রাইটে বটমে দিতে পারতেছি, লেফট টপে দিতে পারতেছি, চতুর্দিকেও দিতে পারতেছি। এবার একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এটাকে কপি করে, আমি জাস্ট এটাকে কপি করে যদি আবারও দেই, তাহলে কি হয় দেখেন। এভাবে আমি কতবার দিতে পারবো বলেন তো? 10 বার না, না 5 বার? আনলিমিটেড। যত ধরনের চিন্তা আমার মাথায় আসতে পারে তত ধরনের কাজ আমি করতে পারবো। চিন্তার এখন কি হচ্ছে দেখেন, আমি একই জিনিস কপি করে 3 বার দিয়ে দিলাম, এবার সেভ করি, দেখেন কি হয়ে যাচ্ছে, একটু বেড়ে যাচ্ছে না? এবার আমি কালারটাও চেঞ্জ করে দিতে পারি, এখানে এটা বললাম ব্ল্যাক, এবার জাতা লেভেলে বাজে অবস্থা হয়ে যাবে। এখানে বললাম ইয়েলো, তিনটে মিলে একটা কিছু হয়েছে কিন্তু, হ্যাঁ হ্যাঁ তিনটে মিলে কিছু একটা হয়েছে। এবং এটা আপনি যত বাড়াবেন তার ডেনসিটি তত কি হবে, বাড়তে থাকবে। এবং আস্তে আস্তে অনেক সময় টিভিতে দেখেন না যে ওইদিকে একটা অ্যাক্টর থাকে, এদিকে একটা ছেলে থাকে, একটা মেয়ে থাকে, যখন মেয়েটা কথা বলে তখন ছেলেটাকে ঝাপসা দেখায়, ছেলেটাকে ক্লিয়ার দেখা যায়। আবার যখন মেয়েটা কথা বলে তখন ছেলেটাকে ঝাপসা দেখায়, ছেলেটাকে ক্লিয়ার দেখা যায়। কেমন এরকম করে না? অন ফোকাস আউট ফোকাস, রাইট। সো সেটাই কিন্তু আমরা এভাবে, এটা যেটা হচ্ছে এটা কিন্তু মানে সে বাইরে চলে যাচ্ছে আর কি, ফোকাসের বাইরে চলে যাচ্ছে। আস্তে আস্তে লেখাটা কি একটু ঝাপসা হয়ে আসবে আর কি, দ্যাটস ইট, যত আপনি বাড়াবেন। সো টেক্সট শ্যাডোর ক্ষেত্রে মোটামুটি এভাবে আমরা বলতে পারি কি, এভাবে আমরা আনলিমিটেড দিতে পারবো আর কি, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কমা দিয়ে শুধু দিয়ে যাবেন, দুতেই থাকো আছে না একটা, ওরকম আর কি। সো এরর আসলো কেন? আমার ভয় হচ্ছে স্যার যে রিসেন্টলি আপনাকে হারাইতে হবে নাকি ট্রেনার হিসেবে। কেন? ক্যাডে নিয়ে নেবে। আচ্ছা মডেল তবে না ঠিক আছে, এখানে একটা এরর আসতেছে কেন বলেন তো রুবেল? এখানে ও শিট, এটা বলে তাই তো বলি, ঘটনা কি? সো এবার চেক করি, এবার হয়ে গেছে কিন্তু কাজটা, এবার আরো বেড়ে যাওয়ার কথা, তাই আর একটু বেড়ে গেছে না? ব্লার হয়ে যাচ্ছে, ব্লার। তো এই শ্যাডোটা একটু দেখেন তো এভাবে হয় কিনা, হচ্ছে এভাবে। এবার আমরা তাহলে বক্স শ্যাডোটা একটু দেখি। এগুলো দেখানোর উদ্দেশ্যটা কি বলেন তো? যে আপনারা যে পোর্টফোলিও সাইটটা করবেন সেখানে বিভিন্ন ধরনের আপনার সম্পর্কে অনেক ধরনের কথা লেখা থাকবে না? সো তার প্রত্যেকটা কথার একটা হেডিং থাকবে, সেই হেডিংটা আপনি শ্যাডো দিয়ে একটু ডিফারেন্ট স্টাইল করে নিয়ে আসবেন। সো কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কী অ্যাপ্লাই করলে কী হয় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবার আপনি আপনার মনের মতো করে ডিজাইনটা তৈরি করবেন। ওকে, এবার হেডিং এর নিচে এসে আমি প্রথমে একটা হরিজন্টাল লাইন টেনে দিলাম এভাবে, HR\। এবার চেক করি, এই যে একটা লাইন চলে আসছে না? তার মানে এবার আমি যা কিছু করবো এর নিচে করবো আর কি।
এবার এখানে এসে আমি প্রথমে একটা ডিপ নিয়ে নিলাম, এভাবে ডিপ দিয়ে শুরু করলাম, ডিপ দিয়ে শেষ করলাম। এর মধ্যে একটা ক্লাস দিলাম, আমি বললাম যে ডিপ 1, কি বললাম, ডিপ 1। ওই মেন কন্টেন্টের মধ্যেই ওই হেডিং এর নিচে একটা এইচআর ট্যাগ নিয়ে তার নিচে একটা ডিপ নিয়ে নেন, ডিপ 1। এবার ডিপের মধ্যে আপনারা একটু ওই বক্স শ্যাডো অ্যাপ্লাই করেন তো। ওটা ছিল কি টেক্সট শ্যাডো না, আর এটা হবে কি আমাদের বক্স শ্যাডো হবে। সো আমি এই হেডিং এর এখানে এসে আমি এটাকে চেঞ্জ করে কি বলে দিব, ডিপ 1। ঠিক আছে, এখানে উপরে অ্যাপ্লাই করেছিলাম কি টেক্সট শ্যাডো, এবার অ্যাপ্লাই করব কি বক্স শ্যাডো। সো বক্স শ্যাডোর মধ্যে এখানে ভ্যালু দেন ওই সেম ভাবেই, প্রথমে দিলাম 5 পিক্সেল, এরপরেও দিলাম 5 পিক্সেল। তাহলে কি হবে, ও আগে তো এর অবস্থান তো তৈরি করতে হবে, তাই না? আমরা যে একটা ডিপ নিলাম, কিছু আসবে ব্রাউজারে? কিছু কিন্তু আসবে না। তো তার প্রথমে ডাইমেনশন বলে দিতে হবে না, যে ওয়াইডটা বলে দিব কত, বললাম 300 পিক্সেল, হাইট বললাম 200 পিক্সেল, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা বলে দিতে পারি এভাবে, এবার আসছে না এরকম। হাইট একটু কমিয়ে দিই, 150, এরকম আসার কথা না? সেরকম যদি আসে, এরকম চলে আসছে একটা বক্স আমাদের সামনে। সো এটার উপর বক্স শ্যাডো অ্যাপ্লাই করতে চাচ্ছি। সো বক্স শ্যাডো বললাম 5 পিক্সেল 5 পিক্সেল, তাহলে কি হবে বলেন তো, 5 পিক্সেল ডান দিকে রাইটে আসবে, 5 পিক্সেল কোথায় যাবে, টপে না বটমে? বটমে। এবার চেক করি, দেখেন আউটপুট কি আমার 0, কারণ কি এখানে একটা এরর দেখাচ্ছে, ও এখানে পিক্সেলটা দেওয়া হয় না আর কি, লেখায় ভুল হয়েছে আমাদের। এবার চেক করি, আসছে না? 5 পিক্সেল কোথায় গেছে, রাইটে, আর 5 পিক্সেল কোথায় আসছে, নিচে। So আমি প্রথমটা যদি বলি এভাবে 50 পিক্সেল, তাহলে রাইটে কত আসছে 50, আর লেফটে তো 5 5ই। আর শ্যাডো ডিফল্ট কালারটা কি বলেন তো, ব্ল্যাক। আমি কোনো কিছু না দিয়ে দিলে সে কি পাবে, ব্ল্যাক পাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেম টেক্সট শ্যাডোর মতো, সেম, কোনো পার্থক্য নাই। এখন আমি এখানে কালার বলে দিলাম হোয়াইট, তাহলে কি হবে, সে শ্যাডোটা কিন্তু আমার আসছে কি কালারের, হোয়াইট কালারের কিন্তু আসছে। সো আমি যদি এই বামে আর টপে দিতে চাই তাহলে কি করব, মাইনাস, ভেরি সিম্পল, তাই না রাকিব? আমি চাচ্ছি এইটা আমি এই দিকে দিব, উপরে দিব, তাহলে কি করব, 5-এর আগে যদি মাইনাস দিয়ে দেই তাহলে কি হবে, এবার আপনি কি, এবার আপনি নিচে আর হলো বাম পাশে, তাই না? নিচে আর বাম পাশে আসছে না, কারণ কি আমি তো সেকেন্ড ভ্যালুটার আগে মাইনাস দেই, আমি মাইনাস দিচ্ছি কার আগে, ফার্স্ট ভ্যালুটার আগে। এবার সেকেন্ড ভ্যালুটার আগে মাইনাস দেই, উপরে চলে গেছে। সো আমি শ্যাডোটা কিন্তু ইচ্ছে মতো দিতে পারতেছি। এবার আমি চাইছি চতুর্দিকে দিতে, তাহলে কি করব, হ্যাঁ, প্রথমটা হবে 0 পিক্সেল, পরেরটা হবে 0 পিক্সেল, তারপরে বলে দিতে হবে যে কি কত, আমি বলে দিলাম 10 পিক্সেল, 10 পিক্সেল হোয়াইট। এবার চেক করি কি হয়েছে, আমার চতুর্দিকেই কিন্তু আমি একটা কাজ করি, এটা একটু মার্জিন লেফট দিয়ে দিই, মার্জিন লেফট বললাম 50 পিক্সেল, এবার শ্যাডোটা বোঝা যাবে। মার্জিন লেফট আর মার্জিন টপ দিয়ে দিলাম, মার্জিন টপ দিলাম 10 পিক্সেল, এবার শ্যাডোটা বোঝা যাবে আর কি। সো আমি যখন বললাম 10 পিক্সেল তখন কিন্তু শ্যাডোটা পাচ্ছিল, আমি বললাম যে 40 পিক্সেল, তাহলে কি হবে, এভাবে চলে আসতেছে না? হ্যাঁ। এবার আমি যদি বলে দিই 40 পিক্সেল, আমি বললাম যে 30 পিক্সেল,
তাহলে 30 পিক্সেলটাতে কি হচ্ছে, শ্যাডো ডেনসিটিটা বাড়ানো হচ্ছে। হ্যাঁ, আমি এখানে যদি বলি যে 40 পিক্সেলের জায়গায় আমি বলে দিলাম 10 পিক্সেল, মানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে চতুর্দিকে ছড়াচ্ছে কত দূরে যাবে, আর একটা হলো গাঢ়ত্বটা কত হবে। সো আমরা দেখি প্রথমটা কি হয়, প্রথমে দিলাম 10 পিক্সেল, এরপরটা দিলাম কি 30 পিক্সেল। আমরা যদি চেক করি কি হচ্ছে, তার মানে কি প্রথমটা কি গাঢ়ত্ব, আমি যদি বলি এখানে 5 পিক্সেল, তাহলে কি হচ্ছে, যত বলেছি তত কি হচ্ছে, জিনিসটা আমার অনেক হচ্ছে না, মানে ডেনসিটিটা কি বেশি হয়ে যাচ্ছে। আমি যদি বলি এখানে 0 পিক্সেল, তাহলে কি হবে বলেন তো, পুরো একটা বর্ডারের মতো হয়ে যাবে, তাই না? এবার কি হয়ে গেছে, যারা ফটোশপে কাজ করেন এটাকে বলে কি বলেন তো, স্ট্রোক। এটাকে স্ট্রোক বলে না? সো আমার কথা কি বোঝা যাচ্ছে? তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শ্যাডোটা আমরা যখন এখানে কি করতে পারছি, ডিফল্ট রাইটে এবং বটমে, আমরা যদি উল্টো দিতে চাই তাহলে মাইনাস মাইনাস দিতে হবে। আমরা যদি চাই এখানে বটমে থাকবে আর লেফটে থাকবে, তাহলে কি করতে হবে, প্রথমটা থাকবে মাইনাস, পরেরটা কি অ্যাজ ইউজুয়াল। আর যদি লেফটে এবং টপে দিতে চাই তাহলে কি দুইটাই মাইনাস। আর আমরা চতুর্দিকে দিতে চাই তাহলে কি করতে হবে, প্রথমটা 0, পরেরটাও 0, এর পরেরটা কি বলেন তো, এরপরেটা হচ্ছে ডেনসিটি, সেটার গাঢ়ত্বটা কতটুকুন হবে, আর এরপরেটা হচ্ছে কি কতটুকু জায়গা জুড়ে এসে থাকবে। আমি যদি এখানে বলি যে 300 জায়গায় 50 পিক্সেল, তাহলে কি হবে, এই 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 জায়গাটা আরো বেড়ে যাবে না? চেক করি, এই জায়গাটা কিন্তু আরো বেড়ে গেছে। আবার এখানে আমি বললাম কি 0 পিক্সেল, 0 পিক্সেল মানে কি শ্যাডোটার ডেনসিটি কতটুকুন থাকবে আর কি। আমি এখানে যদি বলি, এখানে বললাম যে লাইক 50 পিক্সেল, হালকা হয়ে গেছে না? যত এখানে যদি বলি 150 পিক্সেল, আরো ফ্যাকাশে হয়ে গেছে না? যত বলবো তত কি ফ্যাকাশে হয়ে যাবে আর কি, ঠিক আছে? সো আরো যদি বাড়াই দিই, 1050 করে দিই, এবার কি হচ্ছে জানি না, ঠিক আছে? সো এভাবে কিন্তু শ্যাডো দিয়ে আমরা চাইলে কাজ করতে পারি আর কি, না ইচ্ছে মতো তৈরি করা যায় কি, শ্যাডো দিয়ে কিন্তু বাটন, হুবারে বাটন তৈরি করা যায় অনেক সুন্দর সুন্দর। যে নর্মালি এরকম একটা ছোট একটা ডিপ থাকবে, আমি হুবারে হালকা একটা শ্যাডো আসবে, এটা অনেক সুন্দর করা যায় আর কি। সো ঠিক আছে, এবার আমরা আমাদের নেক্সট টপিকসে যাব আর কি। সো টেক্সট শ্যাডো এবং বক্স শ্যাডো দিতে পারতেছেন এবং বোঝা যাচ্ছে কোন ভ্যালুটা কোথায় কাজ করতেছে, দ্যাটস এনাফ। এবার আমরা এর নিচে আরো একটা হরিজন্টাল লাইন টেনে নিই, আমরা আর একটা সেকশনে কাজ করব এখন, এবার এখানে কাজ করব আর কি। সো অনেক সময় দেখা যায় যে অনেক বড় একটা, ধরেন যে বিশেষ করে নিউজ পেপার গুলা দেখা যায় কি, যদি এরকম কিছু প্যারাগ্রাফ থাকে, এরকম কিছু প্যারাগ্রাফ থাকে, দেখা যায় প্যারাগ্রাফ গুলা 3-4টা কলামে ভাগ করা থাকে, দেখেন না, এরকম 3-4টা কলামে ভাগ করা থাকে প্যারা প্যারা আকারে। তো এটা আমরা কিভাবে করতে পারি, হ্যাঁ ডিপ দিয়ে, তাই না? আমরা একটা ডিপ নিলাম, তার মধ্যে 3টা ডিপ নিলাম, তার মধ্যে লিখে দিলাম, হয়ে গেল। বাট এত কাহিনী না করে সিএসএস 3 সিম্পল একটা প্রপার্টি আছে, নাম কি, কলাম কাউন্ট, রাইট, কলাম কাউন্ট। তো কলাম কাউন্ট আমি বলে দেই, তাহলে কি হবে, যতগুলো কলাম কাউন্ট বলে দেব ততগুলো কি হবে, কলাম তৈরি হয়ে যাবে। এবং এটা অনেক স্টাইলে কিন্তু আমরা চাইলে দিতে পারি, ঠিক আছে? সো এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা যদি আমাদের এখানে আসি, এখানে এসে আমরা একটা ডিপ নিয়ে এভাবে ডিপ দিয়ে শুরু করলাম, ডিপ দিয়ে শেষ করলাম, এখানে কিছু কথা আমি লিখে দিই, সাম কন্টেন্ট গোজ হিয়ার, এটাই কপি করে আমি মোটামুটি
বেশ কয়েকবার পেস্ট করে দিলাম যেন কন্টেন্ট অনেক বড় হয়। একটা ডিপ নিয়ে জাস্ট কোনো ট্যাগ ইউজ করলাম না, ডিরেক্ট ডিপের মধ্যে আমি পুশ করে দিলাম কথাটা, টেক্সটটাকে। এবার যদি ব্রাউজারে যাই আমি চেক করি, এভাবে চলে আসছে না, দেখেন তো ডিফল্ট এরকম কিন্তু আসে। এবার আমরা এই ডিভের মধ্যে একটা ক্লাস নিব, আমরা বলছি div 2 two। সো এই div 2 ক্লাসের জন্য ডেফিনেশন দিতে যান সিএসএস এ। আচ্ছা, এবার আমরা এই div 2 ক্লাসটার জন্য ডেফিনেশন দেওয়ার জন্য স্টাইল শিটে আসলাম, এখানে এসে আমি বলে দিলাম ডিরেক্ট div 2। কাহিনী না করে এখানে যদি বলে দেই যে কলাম কাউন্ট, আমি বলে দিলাম 3, সরি কন্টেন্ট চলে আসছে COL, এই যে কলাম কাউন্ট আসছে না, এই কলাম কাউন্টটাকে যদি বলে দিই এখানে 3 পিক্সেল, সরি 3 কলাম কাউন্ট 3, তাহলে কি হবে, 3টে কলামে ভাগ হয়ে যাওয়ার কথা, বাট কি হবে না, হবে না। চেক করি, হচ্ছে না কিন্তু স্টিল। তো কারণ হচ্ছে যে এটাকে আবার আমাকে এই আমরা যদি কিছু কিছু অ্যাট্রিবিউট জানি না যে ব্রাউজারের সাপোর্টের জন্য, সো এটা এখনো ওইভাবে হয় না আর কি, ফুললি আসে না। তো সেক্ষেত্রে আমাকে যেটা করে দিতে হচ্ছে, প্রথম বলে দিতে ওয়েব কিট কলাম কাউন্ট, ওয়েব কিট কলাম কাউন্ট। মানে আমরা এর আগে দেখেছিলাম না ওয়েব কিটের ব্যবহার, ওয়েব কিট কার কার জন্য লিখতে হয় বলেন তো? এখন মনে হয় অপেরা চলে আসছে মানে এদের লাইনে, এটা কি? সো ক্রোম, সাফারি, অপেরা টপেরা এদের জন্য আর কি ওয়েব কিট লাগে আর কি, আর মজিলার জন্য মজ, একটু গাওরা আর কি, ও ঠিক হয়ে যাবে কদিন পর। সো মদের জন্য বললাম 3, ওয়েব কিট কলাম কাউন্ট কত 3, এখানে বললাম 3। এবার দেখেন কি হয়, কোনো চেঞ্জ আসে ব্রাউজারে গেলে? আমরা দেখতে পাচ্ছি যে 3টে কলামে কিন্তু ভাগ হয়ে গেছে। আমি যদি বলি এখানে ওয়েব কিট কলাম কাউন্ট, এখানে বললাম 4 আর এখানে বললাম 3, তাহলে কি হবে, একটায় 4 আর একটায় 3, দেখেন তো হয় কি না, হয় কি? আমার তো হচ্ছে, বাট পাচ্ছে কোনটা, প্রথমটা পাচ্ছে কিন্তু পরেরটা কিন্তু পাচ্ছে না, ওয়েব কিটটাই কিন্তু পাচ্ছে। এবার যদি এখানে 5 দেই তাহলে পায়, ভেরি সিম্পল, পাবে না কেন? ঠিক আছে, সো আমরা এখানে 3 দিয়ে দিলাম, বাট যেটা করব আমরা এখানেও যা দিব এখানেও তাই দিব। এবং এরপর সাথে সাথে আমাকে আরো একটা ইউজ করতে হবে, ওয়েব কিটের পরে মজ। সো ওয়েব কিট মজ, এরপর শুধু ওয়েব কিট কলাম কাউন্ট মজ কলাম কাউন্ট, শুধু কলাম কাউন্ট, এবং প্রত্যেকটার ভ্যালুই আমরা একইভাবে দিব। ঠিক আছে, শর্টকাটে কিন্তু আমার কাজটা হয়ে যাচ্ছে। এবার আরো একটা কাজ করা যায়, এখানে অনেক সময় দেখা যায় একটা গ্যাপটা আছে না, গ্যাপটাকেও কন্ট্রোল করা যায়, কলাম গ্যাপ বলে এদেরকে আর কি। এখানে একটা কলাম থেকে আরেকটা কলামের মাঝখানে যে স্পেসটা না, এটাও চাইলে আমরা কন্ট্রোল করতে পারি। সো তার জন্য কি লিখতে হবে, কলাম গ্যাপ। সো ওই ওয়েব কিট কলাম গ্যাপ আগে লিখতে হবে, দেখেন কলাম গ্যাপ আছে কি, ওয়েব কিট কলাম গ্যাপ, আমি বললাম যে এখানে লাইক 10 পিক্সেল, চেক করি
কি একটু ছোট হয়ে গেছে না? আমি বললাম কলাম গ্যাপ 5 পিক্সেল, চেঞ্জ হচ্ছে না আস্তে আস্তে? সেটাও আমরা দিব, তার জন্য আছে, বিষয় আছে। সো কলাম গ্যাপ কি কমতেছে না? কলাম গ্যাপ কিন্তু আমরা এভাবে কন্ট্রোল করতে পারতেছি। সো কলাম গ্যাপ কন্ট্রোল করতে পারতেছি আমরা কি দিয়ে? ওয়েবকিট কলাম গ্যাপ। এবার আসবে কি মজ কলাম গ্যাপ, তারপরে কি আসবে? শুধু কলাম গ্যাপ, রাইট, 5 পিক্সেল। এভাবে দিয়ে দিলাম। আমরা এখানে বাড়া দিতে পারি, আমরা এখানে যদি বলি লাইক 50 পিক্সেল, সবগুলো 50 দিয়ে দিই, তাহলে কি হয় দেখি? মাঝখানে গ্যাপটা বেশি হয়ে যাচ্ছে না? একটা প্যারাগ্রাফের গ্যাপটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। তো তার মানে এভাবে কলাম গ্যাপ দিয়ে কিন্তু আমরা কলাম গ্যাপটাকে কন্ট্রোল করতে পারতেছি। আমি 10 পিক্সেল করে দিলাম, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড অবস্থায় আসলো এখন 10 পিক্সেল করে। আচ্ছা, এবার আমরা টার্গেট হচ্ছে এখানে এটা আমরা দাগ দিব, দেখি দাগ কিভাবে দেওয়া যায়, এটা হরিজন্টাল লাইন কিভাবে টানা যায় আর কি। সো তার জন্য কি করতে হয় যেন? ওয়েবকিট, তারপরে কি লিখতে হয়? কলাম, ওয়েবকিট কলাম রুল। সো কলাম রুল যদি আমরা বলি, আচ্ছা আমরা কলাম গ্যাপটা একটু অফ করে রাখি আপাতত। কলাম গ্যাপ দিয়েছিলাম না, গ্যাপটা একটু অফ করে দেন। সো আমরা কলাম রুল বলে দিলাম কি 5 পিক্সেল, আমরা বললাম 1 পিক্সেল সলিড হোয়াইট। এবার চেক করে দেখতে পাচ্ছি কি আমার একটা হোয়াইট 1 পিক্সেল হোয়াইট দাগ চলে আসছে না? দাগ কিন্তু চলে আসছে। সো বেসিক্যালি দেখেন এই দাগটা দেওয়ার পরে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে আমরা যখন কলাম গ্যাপটা দিচ্ছিলাম, গ্যাপটা কিন্তু এখান থেকে এখানে পাচ্ছিল, তাই না? 3টা কলামে সে ভাগ করে নিচ্ছে, ঠিক আছে? সো 3টা কলামে সে ভাগ করে নিচ্ছে, বাট আমি যখন কলাম গ্যাপটা অ্যাপ্লাই করতেছি তখন সেটা কোথায় পাচ্ছে সে অ্যাকচুয়ালি? সো এই পুরো রোটাকে সে 3টা কলামে ভাগ করলো, তাই না? এরপর এই প্রথম কলামের গ্যাপটা কোথায় নিচ্ছে? বাম দিকে না ডান দিকে, না উপরে না নিচে? এই জায়গা, এই কলাম থেকে এই কলামে ধরতে। দ্বিতীয়টাও কিন্তু সেম, এখান থেকে এখানে। তৃতীয়টাও কিন্তু সেম, এখান থেকে এখানে। খেয়াল করছেন? সো গ্যাপ বললে কিন্তু আমার এই জায়গার থেকে, আমাদের এই কলাম থেকে সে গ্যাপটা সরিয়ে নিচ্ছে। বাট গ্যাপ না বলে আমাদের কিন্তু এই জিনিসটাকে মাঝখানে নিয়ে আসতে হবে, তাই না? সো ওটাও কিন্তু আমরা পারবো আর কি। ওকে, নাইস। সো এবার ওয়েবকিট কলাম গ্যাপের মধ্যে কিন্তু আমরা এভাবে আরো অনেক বিষয় আছে, ওয়েবকিট কলাম স্টাইল, ঠিক আছে? এগুলো একটু স্টাডি করবেন বাসায়। এগুলো আর কি এখন একটু ইউজ হচ্ছে আর কি মোটামুটি। মজ আর কি হবে? শুধু কলাম রুলটা হচ্ছে এখানে, ঠিক আছে? এভাবে কিন্তু আমার চলে আসতেছে। এভাবে কিন্তু ওয়েবকিট আর ওই কলাম রুল কালার দেওয়া যায়, স্টাইল দেওয়া যায়, উইথ, ঠিক আছে? এখানে বহুত প্রপার্টিজ কিন্তু আছে, আমরা শুধু আরো একটা দেখব। ওকে, এখানে হোয়াইট না দিয়ে যদি রেড দেই তাহলে কি হবে? এই কালারটা রেড হয়ে যাবে। নাইস। এবার আমরা যেটা করব যে এই প্যারাগ্রাফটার কোনো একটা হেডিং এর আন্ডারে তো থাকবে, তাই না? কোনো একটা, তাহলে সেই হেডিংটা আমি কোথায় দিব? এই প্রত্যেক 3টে প্যারার আন্ডারে যদি একটা হেডিং দিতে চাই তাহলে সেটা আমাকে কিভাবে দিতে হবে?
সেটাও অনেক সহজ। সেটা হচ্ছে প্রথমে HTML পেজে আসবো, HTML পেজে এসে ডিভের মধ্যেই এখানে আমি বললাম একটা H2 দিয়ে শুরু করলাম, H2 দিয়ে শেষ করলাম। আমি বললাম প্যারাগ্রাফ হেডিং, এ হেডিং এ হেডিং গোস হিয়ার। এবার ব্রাউজারে যাই, দেখে তো কি হয়। এতে একবার কেলেঙ্কারি হয়ে গেছে, দেখেন এটার মধ্যে ঢুকে গেছে। আমার কি এটা দরকার? আমার তো তিনটারই হেডিং দরকার, তাহলে আমি কি করব? হ্যাঁ, সো এটার জন্য কি করতে হয়? সো আমি যদি এখন এখানে আসি, এখানে এসে আমি এটার জন্য ক্লাস লিখব। সো আমি এখানে ক্লাস দিয়ে আসতে পারি, বাট এখানে ক্লাস না দিয়ে আমার এই ডিবের মধ্যে আর কোনো হেডিং তো আসার সম্ভাবনা নাই, তাই না? আর কোনো হেডিং সাধারণত আসবে না। এই তিনটা কলাম, এর আন্ডারে একটা প্যারাগ্রাফ থাকবে। তাহলে এক্ষেত্রে আমি একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে এই 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 সমস্ত কিছু সিচুয়েশনের জন্য যে একটা ব্লক অফ কন্টেন্ট যার মধ্যে একটা হেডিং থাকবে, অনেকগুলো প্যারাগ্রাফ থাকতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, হেডিং তো একটাই, তাহলে ডিপ টু, আমি যদি এখানে আসি, আমি যদি বলি এভাবে যে ডট ডিপ টু H2, তাহলে কি পাবে ওর জন্য? ডেফিনেটলি পাবে। সেখানে এসে আমি যদি বলে দেই প্রপার্টিটার নাম কি জানো, ওয়েবকিট আচ্ছা আমরা এখানে দেখি একটু COL, ওটা সম্ভবত কলাম স্প্যান মেবি। হ্যাঁ, এই যে কলাম স্প্যান, কলাম স্প্যান এখানে বলে দেবে অল, এবং এতটুকুন বললেও আসার কথা না আর কি। হ্যাঁ, আসবে না, রাইট। আমাকে কি করতে হবে, ওয়েব কিট দিয়ে লিখতে হবে। আমি এটাকে কপি করে উপরে নিয়ে যাচ্ছি, এখানে কি বলবো, ওয়েব কিট কলাম স্প্যান কি হবে, অল। সো এটা একটু করে দেন। ওয়েব কিট নিচের কলাম স্প্যানটাকে কপি করে নিয়ে উপরে দেন, যেন বানান ভুল না হয়। এবার কি হয়, রাকিব হচ্ছে? হ্যাঁ, সাথে সাথে করা লাগবে তো, বুঝেছে না? শাকিলা হচ্ছে তো। কলাম স্প্যান দিলে কি হয়, এবার কিন্তু ঠিক আছে যে একটা হেডিং এর আন্ডারে অনেকগুলো প্যারাগ্রাফ, তাই না? আমাদের যে পোর্টফোলিওটা থাকবে সেটাই যেন এরকম কোনো কিছু থাকে। যেমন আপনি আপনার ছেলেবেলা সম্পর্কে লিখতেছেন, বা আপনি আপনার লাইফে এমিন লাইফ লিখতেছেন। স্যার যদি তিনটার উপরে স্পেসিফিক ভাবে হেডিং দিতে কারণ কোন স্পেল লেখা প্রয়োজন নাই, তিনটার উপরে না, হ্যাঁ, আমরা যদি সেক্ষেত্রে ওই ধরনের সিচুয়েশন দরকার হয়, তাহলে আমরা এই টেকনিক অ্যাপ্লাই করতে পারবো না, তখন ডিপ নিয়ে করতে হবে। এটা হচ্ছে অনেকগুলো কলাম থাকবে, প্রত্যেকটা কলামের আন্ডারে একটা হেডিংই থাকবে, তাহলে এই টেকনিকটা অ্যাপ্লাই করে শর্টকাটে আমরা মেরে দিতে পারি, এবং এটা মানে SEO ফ্রেন্ডলি। মানে আমি যা মন চায় তাই করবো, বাট সেটা SEO ফ্রেন্ডলি হওয়া লাগবে। এমন কোনো কিছু দিয়ে প্রোডাক্ট বানাবেন না যেটা হারাম, বা যেটা ওই মানে 2 নম্বর আর কি। এই কলাম স্প্যান বানানটা ভুল হতে পারে, দেখ। ওয়েব কিট কি কলাম স্প্যান না? তাহলে এইভাবে কি হচ্ছে আমাদের? রাকিব, আচ্ছা, তো এবার যদি হয়ে যায় এটা, তাহলে আমরা কিন্তু মোটামুটি কিছু বিষয় দেখলাম আর কি, পুরান নতুন সব মিলিয়ে। সো টেক্সট শ্যাডো কীভাবে দেয়, বক্স শ্যাডো কীভাবে দেয়, এবং কিভাবে আমরা এই ধরনের কন্টেন্ট ডিসপ্লে করতে পারি, এটা কিন্তু আমরা করতে পারি আর কি। তো সেক্ষেত্রে আমরা এখন রেসপন্সিভ ওয়েব ডিজাইন যে ভিউটা আর কি,
সেটা নিয়ে আমরা কিছু কথা বলবো এখন HTML এর HTML CSS রিলেটেড আর কি। ঠিক আছে, হ্যাঁ বলেন। ব্রেক দরকার, ঠিক আছে ব্রেক। সো ওয়েব ডিজাইন তো আমরা শিখতে যাচ্ছি, এখন আমার বলা হচ্ছে যে রেসপন্সিভ ওয়েব ডিজাইন। সো ওয়েব ডিজাইন আর রেসপন্সিভ ওয়েব ডিজাইনের মধ্যে পার্থক্য কি? এক্স্যাক্টলি। সো আমরা এটাই বলতে চাচ্ছিলাম যে রেসপন্সিভ ডিজাইন আর শুধু ডিজাইনের মধ্যে পার্থক্য হচ্ছে কি যে ওয়েবসাইট ডিজাইন আমরা করতে পারি সেটা হচ্ছে যে যখন যে বিভিন্ন ডিভাইসে আমার ওয়েবসাইটটা আসতে পারে, বাট ওই ডিভাইসের সাথে ম্যাচ করে যেন আমার ডিভাইসটা আমার সাইটটা আসে, তখন ওই সাইটটাকে বলা হচ্ছে কি রেসপন্সিভ সাইট বা রেসপন্সিভ ওয়েবসাইট। অর্থাৎ যে ওয়েবসাইটটা আমি তৈরি করতেছি সেটা বিভিন্ন ধরনের ডিভাইসে চলবে, নাম্বার ওয়ান। এবং যখন যে ডিভাইস ওপেন হবে সেই ডিভাইসের হাইট উইথের সাথে কি হয়ে যাবে, অ্যাডজাস্ট হয়ে যাবে এবং রেজুলেশনটাও পারফেক্ট হবে। তো সেটাকে বলা হচ্ছিল রেসপন্সিভ ওয়েব ডিজাইন। সো রেসপন্সিভ ওয়েব ডিজাইন করার জন্য অনেকগুলো রুলস আছে, তার মধ্যে অন্যতম একটা রুলস হচ্ছে কি গ্রিড ভিউ সিস্টেম। গ্রিড ভিউ সিস্টেম, গ্রিড ভিউ সিস্টেম। সো গ্রিড ভিউ সিস্টেমে আমরা রেসপন্সিভ ওয়েব ডিজাইন করতে পারি খুব অল্প সময়ের মধ্যে আর কি। সো রেসপন্সিভ ওয়েব ডিজাইন আমরা করব গ্রিড ভিউ সিস্টেম ফলো করে। তো গ্রিড ভিউ সিস্টেমটা আবার কি? গ্রিড ভিউ সিস্টেমটা অ্যাকচুয়ালি কিছু না, এটা একটা টেকনিক, যে টেকনিকে বলা আছে বা কিছু রুলস। গ্রিড ভিউ সিস্টেম হচ্ছে কি ওয়েবসাইট ডিজাইন লেআউটের একটা রুলস। হ্যাঁ, ওয়েবসাইট ডিজাইন করার একটা রুলস হচ্ছে কি গ্রিড ভিউ সিস্টেম। এই সিস্টেমটা কিছু রুলস ফলো করে। সো রুলসগুলো কি? সো সে প্রথমে বলছে যে পুরো পেজটাকে 12টা ভাগে ভাগ করে নাও। পুরো তুমি যে পেজটা বানাবা সেই পেজটাকে তুমি 12টা ভাগে ভাগ করে নাও। 1 2 3 4 5 6 7 8 10 11 12। ধরুন এটা যদি আমার ওয়েবসাইট হয়, সো গ্রিড ভিউ সিস্টেমটা কি বলতেছে যে প্রথমে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে গ্রিড ভিউ সিস্টেম কি বলতেছে, পুরো পেজটাকে প্রথমে তুমি 12টা ভাগে ভাগ করে নাও এবং পুরো পেজটার যে ওয়াইডটা হবে সেটাকে তুমি 100% ধরে নাও। পুরো পেজটা যে আমার হবে, পুরো পেজটার ওয়াইডটাকে কত ধরতে বলছে সে? 100%। আর পুরো পেজটাকে সে কত ভাগে ভাগ করতে বলছে? 12 ভাগে। এবং প্রত্যেকটা ভাগই সমান হবে। তাহলে পার ভাগ কত করে পড়বে বলেন তো? পুরো পেজের উইডথ হচ্ছে আমার 100%, আর সেই পুরো পেজটাকে সে 12 ভাগে ভাগ করতে বলছে, 12 ভাগে। এবং প্রত্যেকটা উইডথের সাথে সমানই হবে। তাহলে আমি কি করব, 100 এর 12 দিয়ে ভাগ দিব না? সেই 8.33 এরকম কিছু একটা 3.33 ভাবে চলতেই থাকবে আর কি। তাই না? বেশ কয়েকটা 8.33। সো তাহলে আমরা বুঝতে পারছি যে এই 5 যে কলাম, প্রত্যেকটা কলামের ওয়াইডটা হবে কত? 8.33। 8.33। তো এবার আমাদের যদি এই ধরনের ওয়েবসাইট হয়, ঠিক আছে, এখানে আমরা 12টা কলাম পেলাম। সো গ্রিড ভিউ সিস্টেম দ্বারা বলতেছে যে ঠিক আছে, এই ধরনের যদি সাইট হয়, এখন তোমার যে কয়টা কলাম দরকার পুরো পেজটাকে তুমি 12টা ভাগে ভাগ করো। ভাগ করার পর প্রত্যেকটা ভাগের জন্য একটা করে ক্লাস ডিক্লেয়ার করে রাখো। এরপর তোমার যে কয়টা করে দরকার হয় সেই কয়টা করে ক্লাসটা তুমি কাজ করো। যেমন আমার দরকার একটা লোগো, তো লোগোর জন্য আমার কয়টা নিলেই হবে? আমার 3টে নিলেই হবে। তাহলে আমি নিব কি, ধরুন আমি ওই ক্লাসটার নাম বললাম কল। প্রত্যেকটা ভাগকে বলবো কি কল 1। এটা হবে কল 1, এটা হবে কল 2, এটা হবে কল 3 4 5 6 7 8 9 10 11 12, কল 12। তাহলে কল 1 থেকে কত হবে? কল 12 হবে, কিন্তু 1 থেকে 12 পর্যন্ত যাচ্ছে। তাহলে আমার যদি
মেনুর জন্য আমার এতটুকুন জায়গা দরকার, তাহলে আমি কত নিব? কল 3। আর কল 9 আমার হাতে আছে, কল 9 কিসের জন্য? ব্যানারের জন্য। সেম ভাবে আমি যদি মেনু নেই, সো মেনুর জন্য আমি কত নিব? কল 12। ভেরি সিম্পল কিন্তু। সেইভাবেই কিন্তু গ্রিড সিস্টেমটা কাজ করে, রেসপন্সিভ যে গ্রিড ভিউ যেটাকে বলা হচ্ছে। সো এই পদ্ধতিতে আমরা কিন্তু চাইলে ওয়েবসাইটে রেসপন্সিভ গ্রিড ভিউ নিয়ে আসতে পারি। এখানে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আমাদের ব্যাখ্যা দেওয়া দরকার, সেটা হচ্ছে যে আপনারা কেউ কি ফ্রেম দিয়ে স্লাইডার মানে আমরা তৈরি করছি, তাই না? রাইট, হ্যাঁ। তো সেই ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা কিছুক্ষণ আগেও একটা কাজ করেছি, সেটা হচ্ছে ধরেন আমরা এতটুকু একটা বক্স নিলাম, এবং আমরা এখানে দেখলাম যে বাটন, সিম্পলি একটা বাটন, একটা ডিপ দিলাম, এর হাইট ওয়েট ভিতরে টেক্সট দিয়ে দিলাম, এরকম হলো। এখন আমি যখন এটার উপরে প্যাডিং অ্যাপ্লাই করতেছি, তখন আলটিমেটলি কি হচ্ছে? আমি বললাম যে প্যাডিং, আমি বললাম যে 50 পিক্সেল, তাহলে ডিপটা কি এরকমই থাকবে না বড় হবে না ছোট হবে? বড় হবে না? আবার আমি এই ডিপটার মধ্যে যদি বর্ডার অ্যাপ্লাই করি, বর্ডার আমি যদি বলি 20 পিক্সেল, তাহলে কি সাইজটা বড় হয়ে যাবে না? তো যদি একটা বর্ডার পেয়ে যাবে কিন্তু। তার মানে আমরা যখন কোন একটা এলিমেন্টের মধ্যে প্রবলেমটা বলার চেষ্টা করতেছি, এবার আমরা কোন একটা এলিমেন্টের মধ্যে এখানে একটা লেখা আছে, এটা লেখা সাম। এখন আমার দরকার এই লেখাটাকে এখান থেকে আমি এখানে নিয়ে আসবো, বা আমি এখানে নিয়ে আসবো, বা আমি এখানে নিয়ে যাবো। তো আমাকে তাহলে কি বক্সের ভিতরে কাজ করে কি? প্যাডিং। তাহলে তো প্যাডিং দিয়ে আমাকে লেখাটাকে সরাইতে হবে। প্যাডিং দিয়ে প্যাডিং লেফট দিতে হবে, প্যাডিং টপ দিতে হবে, তাই না? বা প্যাডিং লেফট আর টপ দিলে ঝামেলাটা হয়ে যাবে কি? ঝামেলা হবে কি বলেন? ডিভ এর সাইজটা বেড়ে যাবে না? কারণ কি যখন কোন একটা ডিভ এর উপর আমরা প্যাডিং অ্যাপ্লাই করি, তখন কি হয়ে যায়? সেটার সাইজটা কি বড় হয়ে যায় না? তখন সেটার সাইজটা বড় হয়ে যায়। তার মানে আমার যদি এখানে একটা লেখা থাকে, আমি যদি এটাকে এখানে নিতে চাই, যদি প্যাডিং লেফট দেই, প্যাডিং টপ দেই, তাহলে সেটা কিন্তু আমার বক্সের সাইজটাও বেড়ে যাবে, লেখাটা তো সরবে, পাশাপাশি কি হয়ে যাবে? বক্সের সাইজটাও বড় হয়ে যাবে। সো এটা একটা প্রবলেম রেসপন্সিভ ডিজাইন করার জন্য, যে আমি এখানে বললাম যে 3, কিছুক্ষণ আগে ছিল না, এখানে বললাম 3 আর এখানে বললাম 9, 3 আর 9 12। এখন আমি এখানে কোন একটা দিলাম, ইমেজ দিলাম, এখন আমি এটাকে মাঝখানে নিব, তবে আমি একটু ডান দিকে নিয়ে যাব, প্যাডিং লেফট করলাম। তো প্যাডিং লেফট করলে কি হবে? এগুলোর ওয়েটও বেড়ে যাবে না? স্যার গন্ডগোল লেগে যাবে। গন্ডগোলটা বুঝতে পারছেন কি নাকি? যে আমি নিলাম 3 ঘর, মানে 3 8 24 বা সামথিং আর কি, অত পার্সেন্ট। তাহলে কি তখন এর উইডথটা তো সাইজটা ছোট করে সরানো যাবে। হ্যাঁ, ইমেজের সাইজটা ছোট করে সরা গেলে সেক্ষেত্রে ইমেজের সাইজ আবার যদি বড় হয়, আমি কাজ করলাম, আমি ডিপটা নিলাম ছোট, ইমেজের সাইজটা নিয়ে প্যাডিং দিয়ে ডিপটা বড় হলো, তখন সেক্ষেত্রে কি হবে? মানে ইমেজ বক্সটা আমার এতটুকু, ইমেজটা আমার এতটুকু। এখন আমি ইমেজটাকে এখানে নিব, তখন কি করব? তখন তো মুশকিল হয়ে যাবে। আর আমি এটা করতে পারি, বক্সটাকে ছোট নিয়ে এর মধ্যে প্যাডিং দিলে তো বড় হবে, কিন্তু ইমেজটা তো আমার বড়, তাহলে আমি কি করব? সেক্ষেত্রে গন্ডগোল লেগে যাবে কিন্তু। এই ধরনের কিছু ডিফিকাল্টিস ডেভেলপাররা ফার্স্টে ফলো করছে। ফলো করার পর তারা অনেক চিন্তা ভাবনা গবেষণা করে তারা একটা জিনিস বাইর করছে। সেই জিনিসটা কি? তারা বাইর করতে হলে যখন আমরা কোনো একটা এলিমেন্টের উপরে, যখন আমরা HTML এর কোনো একটা এলিমেন্টের উপরে হাইট দেই, যেমন এটাই কি ছিল? বেসিক্যালি একটা ডিপ ছিল না? ডিপের মধ্যে এটার ব্যানার রেফার দিয়ে এটা এরকম করছে, এটা হচ্ছে লোগো, সরি ব্যানারটা লোগো, আর লোগো আর ব্যানার পিছনে কি আছে? হেডার রেফার, এটা রেফারের পিছনে কি আছে? মেইন রেফার, মেইন রেফারের পিছনে কি আছে? বডি। তাহলে এটা যদি হয়, এটা কিন্তু ব্যানার, বাট এটা কি অবস্থায় কিভাবে নিয়ে আসছি? এটার উপর আমরা সিএসএস অ্যাপ্লাই করছি, একটা হাইট দিছি না, একটা ওয়াইড দিছি না? তো তারা গবেষণা করে দেখলো যখন কোনো একটা এলিমেন্টের উপরে আমরা হাইট দেই, যাই দেই, এই হাইটের সাথে আরো দুইটা জিনিস সে অ্যাডজাস্ট হয়ে যায়। একটা হচ্ছে কি? তাহলে হাইট সমান সমান তারা বলতেছে যে হাইট ইজ ইকুয়াল টু আসে হাইট প্লাস প্যাডিং প্লাস বর্ডার। ধরেন আমি কোন একটা এলিমেন্টের হাইট দিলাম 200 পিক্সেল, এর সাথে প্যাডিং এবং বর্ডারটাও ইনক্লুড থাকে।
তার মানে কি, যখন আমি কোনো একটা বক্সের হাইট দেই 200 পিক্সেল, এই বক্সটা 200 পিক্সেল তো হয়, সে আরো বড় হতে চায়, সে আরো বড় হতে চায়। কারণ কি, তার সাথে প্যাডিং এবং আছে এবং বর্ডার আছে। এই 200 এর মধ্যে প্যাডিংও আছে, বর্ডারও আছে। তার মানে কি, সে আরো বড় হতে চায়, বাট বড় হতে পারে না। কিন্তু এই সুযোগটা সে কখন পায়? যখন আমি এখানে প্যাডিং অ্যাপ্লাই করি, যখন আমি এখানে বর্ডার অ্যাপ্লাই করি, তখন সে সুযোগটা পায়। সেম ভাবে আমরা যখন এখানে ওয়াইডটা দিব, আমরা যখন এখানে ওয়াইডটা দিব, তখন এই ওয়াইড এর সাথে কি আসে? ওয়াইড আসে প্লাস প্যাডিং আসে প্লাস বর্ডার আসে। মানে আমরা যখন কোন একটা এলিমেন্টের উপরে হাইট অ্যাপ্লাই করি, তখন এর সাথেও আরো দুটো জিনিস থাকে। মানে আমরা দেই না, আবার তারপরে ডিফল্ট থাকে কি কি? প্যাডিং আর বর্ডার। এজন্য যখন প্যাডিং দেই, তখন কি হয়ে যায়? বক্সটা বড় হয়ে যায়, কারণ তখন সে চান্স পেয়ে যায়, ভিজিবল থাকে। বুঝেন নাই? ভিজিবল থাকে, কিন্তু মানে সে হলো সুযোগের অপেক্ষায় থাকে, কখন একটু প্যাডিং আসবে, আমি বড় হবো। ঠিক আছে? সো ওই এই জন্য কি করা যাবে না, মানে এই জন্য এই প্রবলেমটা হয় আর কি। সো এই প্রবলেম থেকে এটা যখন আইডেন্টিফাই করলো তারা, তখন তারা একটা ইয়া করলো, একটা নতুন একটা প্রপার্টি আবিষ্কার করলো, যার নাম হচ্ছে কি, বক্স সাইজিং ইজ ইকুয়াল টু বর্ডার বক্স। বর্ডার বক্স এই অ্যাট্রিবিউটটা আমরা যখন অ্যাপ্লাই করব, এই প্রপার্টি যখন আমরা অ্যাপ্লাই করব, তখন আর প্যাডিং দিলে বক্সটা বড় হবে না। যখন আমি প্যাডিং দেব, তখন আর বক্সটা বড় হবে না। সো তারা বলছে প্রথমে এই কাজটা করে নাও। সকল আমরা এতদিন কি জানতাম, যে একটা HTML, একটা কোন একটা CSS ক্লাসের সিলেক্টর কি কি হতে পারে? ইউজার ডিফাইন নেম অথবা কি HTML এর ট্যাগ। সো এখন আমরা দেখব যে আমরা চাইলে HTML এর বডির মধ্যে যা কিছু আছে, ইনক্লুডিং বডি, যা কিছু আছে সবকিছুকে চাইলে আমি একটা গ্লোবাল ক্লাস দিয়ে কল করতে পারবো, তাই না? সেই ক্লাসটার নাম কি? এই যে স্টার। এটা দিয়ে যদি এভাবে লেখে, এখানে আমরা যা কিছু লিখবো, ওটার মধ্যে যা আছে সবাই পাবে। ঠিক আছে? সো এইভাবে কি করে কিন্তু আমরা এই বক্স সাইজিং ইজ ইকুয়াল টু বর্ডার বক্স এই প্রপার্টি যদি ইউজ করি, তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে ওই যতগুলোই আমি হাইট উইডথ অ্যাপ্লাই করব এলিমেন্টের উপরে, ওই হাইট এবং উইডথের সাথে এই প্যাডিং এবং বর্ডারটা যাবে না, এটা বাদ চলে যাবে। অ্যাকচুয়াল শুধু হাইট যাবে, শুধু উইডথ যাবে। এজন্য পরবর্তী যখন আমি প্যাডিং অ্যাপ্লাই করব, তখন কি হবে না, তার বক্সের সাইজটা আর বাড়বে না। আমার কথা কি আমি বুঝাতে পারছি রাকিব? সো তাহলে টেক্সট চেঞ্জ হবে কিনা, ভিতরে টেক্সট চেঞ্জ হবে, কিন্তু বক্সের সাইজ বাড়বে না। ইন্টারেস্টিং না? দেখি হয় কিনা আসলে। বক্সটারে একটা বক্সের মধ্যে আটকে দিলে বাইরে না যেতে পারে, হ্যাঁ। না বেশি দিলে সেক্ষেত্রে তো, মানে ধরেন আমার বক্সের সাইজ 100 পিক্সেল, আমি প্যাডিং দিলাম 500 পিক্সেল, ওটা তো মানে অ্যাবনর্মাল ভ্যালু, ওই ধরনের কেস আলাদা, বাট নরমালি এরকম হবে না। এখন একটা জিনিস খেয়াল করি আমরা, ধরেন এখানে তো আমাদের আর জায়গা নাই, বাট তারপরে এই জায়গাটার মধ্যে আমরা একটা ইয়ে নেই, ছোট করে নিই, রাইট? হ্যাঁ। সো এটা কোথায়? মেন কন্টেন্ট, তাই না? সো আমরা আমাদের HTML পেজে এসে এই যে মেন কন্টেন্ট div2 এর নিচে আমরা একটা HR ব্যাকস্ল্যাশ ট্যাগ দিয়ে দিলাম। ভালো কথা বলছে। আমি এই ডিপটাকে কমেন্টস করে রাখলাম। এবার আসছে না হরিজন্টাল লাইন, আর একটা আসছে, এটা থাক, দুটাই থাক। সো এখানে এসে আমি কি করব? প্রথমে আমি একটা ডিপ নিয়ে নিলাম, এভাবে ডিপ দিয়ে শুরু করলাম, ডিপ দিয়ে শেষ করলাম। ডিপের মধ্যে লিখলাম যে হ্যালো HTML, কেমন? হ্যালো HTML লিখলাম, এবং এই ডিপের মধ্যে আমি একটা ক্লাস কল করে দিলাম যে div3। ক্লাস কল করে দিলাম কি div3। এবার এর জন্য ডেফিনেশন লিখতে হবে না? এই ক্লাসটা ডেফিনেশন দেওয়ার জন্য আমরা CSS এ আসলাম, এসে আমরা div3 এর মধ্যে আমরা ধরেন এর হাইটটা বলে দিলাম, ধরেন বললাম হচ্ছে 150 পিক্সেল, এর ওয়াইডটা আমরা বলে দিলাম 200 পিক্সেল, এর একটা ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা ধরেন যে এরকম বলে দিলাম,
এবার ব্রাউজারে যাই, আমার ডিপটা চলে আসছে না, এবং হ্যালো এইচটিএমএল কথাটাও কিন্তু কি চলে আসছে। এবার আমি এই লেখাটাকে ধরেন আমি একটু মাঝখানে আনতে চাই, তাহলে কি করতে হবে? প্যাডিং অ্যাপ্লাই করতে হবে। সো আমি এখন এখানে যখন দিব প্যাডিং, দিলাম 50 পিক্সেল, কি হয়ে যাচ্ছে? বক্সটা বড় হয়ে যাচ্ছে না? বক্সটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। বাট এখানে একটা কাজ করেন, এবার এখানে এসে বলেন যে বক্স সাইজিং বর্ডার বক্স, এটা বসায় দেন। এবার দেন কি হয়? বক্স সাইজিং ইজ ইকুয়াল টু বর্ডার বক্স। এবার কি হয়? লেখাটা আমার সরবে কিন্তু বক্সটা কিন্তু বড় হবে না। খেয়াল করছেন? লেখাটা আমার সরছে না, বাট বক্সটা কেমন বড় হয়েছে? বক্সটা কিন্তু বড়। সো এই জন্য বক্স সাইজিং। সো এই জন্য যখনই আমরা রেসপন্সিভ ডিজাইন করব, আমরা যে কয়টা কলামই নিব, আমরা চাই না যে আমাদের এই কলামের উইথটা বেড়ে যাক, তাই না? আমরা আমাদের কলামের মধ্যে বা এলিমেন্টের মধ্যে কন্টেন্টগুলোকে আমরা কোন আয় লেফটে রাইটে, এখন এটার উপরে আপনি প্যাডিং দিয়ে কিন্তু এটাকে এখানেও আনা যাবে না? যাবে, কিন্তু এখানেও আনা যাবে, এখানেও নেওয়া যাবে, এখানেও নেওয়া যাবে। আমার যেখানে মন চায় আমি সেখানে নিতে পারবো, বাট কি হবে না? বক্সের সাইজটা বড় হচ্ছে না। হচ্ছে কি রাকিব? ইয়া, এই যে বক্স সাইজিং ইজ ইকুয়াল টু বর্ডার বক্স, আর কিছুই না। হচ্ছে কি পিছনে হইতেছে না আপনাদের? কি হইতেছে বলেন তো? কি হচ্ছে বলেন? মানে বক্সটা আমার ছোট না, মানে অ্যাকচুয়াল বক্সটাই থাকতেছে, প্যাডিং দেওয়ার পরেও কিন্তু বক্স বড় হচ্ছে না। মানে আমি যখন এখানে ধরেন এখানে এভাবে বললাম যে বক্স সাইজিং ইজ টু বর্ডার বক্স, এটা দিলাম না, আমি প্যাডিংটা অফ করে রাখলাম, কেমন? এবার আমি যাচ্ছি, এটা কি আমার অ্যাকচুয়াল ডিপের সাইজটা না? ওয়াইড 150, হাইট হচ্ছে 200, হাইট 200, 150, ওয়াইড হচ্ছে 200। এবার এখানে লেখাটা আছে, এখন আমি এই লেখাটাকে এখানে আনতে চাচ্ছি মাঝখানে, আমি কি করব এখন? প্যাডিং ছাড়া কোনো উপায় আছে? উপায় নাই তো। তাহলে এখানে প্যাডিং দেওয়া লাগবে, প্যাডিং টপ ইজ ইকুয়াল টু 50 পিক্সেল। প্যাডিং টপ যখন 50 পিক্সেল দিলাম, এর সাইজ তো বড় হয়ে গেল, এখন বাড়াই দিই, 150 করে দিই, কি হবে? আরো বেড়ে গেছে না? সো তাহলে এখন এই অবস্থা থেকে মুক্তির উপায় কি? তাহলে এখন আমরা ধরেন প্যাডিংটা আবার বন্ধ করে দিলাম, বক্সটা আবার ছোট হয়ে আসলো না? এবার প্রথমে বললাম বক্স সাইজ ইকুয়াল টু বর্ডার বক্স, এবারে বললাম প্যাডিং 15 পিক্সেল। এবার কি হয়? বক্সটা কি আমার বড় হয়েছে, বাট টেক্সটটা কিন্তু আমার ঠিকই মাঝখানে আসছে। এই জিনিসটা কি আপনাদেরও হচ্ছে নাকি আমারই খালি হচ্ছে? দেখেন তো। শাকিলা হইতেছে আপনারও? শিমু, সামির হচ্ছে? নাইস। বলে দিই প্যাডিং বটম কত বলবো বলেন? কাজ করতে প্যাডিং বটম কাজ করতেছে না কেন? উপরে যাবে কেন? প্যাডিং টপ এই তো আসছে। বটম ওটা তো অ্যাবনর্মাল কেস। আমি বললাম না যে আপনি অ্যাবনর্মাল কেস, এখন বক্সের সাইজ আছে ধরেন হাইট আছে 150, এখন আপনি প্যাডিংটা যদি 150 দেন তাহলে কি এটা কিছু হইল? সো এই জন্য ওটা হচ্ছে অ্যাবনর্মাল কেস। সো ওই ক্ষেত্রে তো এই রুলস আর ফলো করবে না। আমি এখন মনে করেন এখানে প্যাডিং টপ দিয়ে দিলাম 1000 পিক্সেল, ফিয়ামানিল্লাহ, ঠিক আছে? একটার মধ্যে ঢুকে আর একটার মধ্যে বের হয়ে গেছে, কিন্তু এটাকে বলা হচ্ছে কি অ্যাবনর্মাল কেস। এগুলা এজন্য কি মানে এখন এর হাইট আছে 150, উইথ আছে 200, এর মধ্যে আমি এমন কোনো কন্টেন্ট দিতে পারি যেটা বক্সের বাইরে চলে যাবে?
তাই না? বিষয়টা কিন্তু এরকমই। আমার এখানে পানি আছে 1 লিটার, আমি কি এখানে 2 লিটার পানি রাখতে চাইলে কি হবে? ওটাতে অ্যাবনর্মাল কেস হয়ে যাবে, তখন বলবো যে ঠিক আছে সমস্যা নাই, সামনের সপ্তাহে শনিবার আছে, ডাক্তারে একটা সিরিয়াল নাও। সো এভাবে কিন্তু আমার মানে এর সাইজ যতটুকু আছে বলে 120, তাই না? যে কোনো জায়গায় আমি যে বলি প্যাডিং লেফট, সো আমরা বুঝতে পারছি জিনিসটাই হবে, এটা নিয়ে আর কথা না বলাটাই ভালো। আচ্ছা, ঠিক আছে। সো 60 দিলে কি হচ্ছে, মাঝখানে চলে আসতেছে। আচ্ছা, সো এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে আর একটা ফাইল নেই, ওই ডে 12 এর মধ্যে আর একটা ফাইল নেন, HTML ফাইল। একে বলেন যে RES, রেসপন্সিভ লেআউট। হ্যাঁ, রেসপন্সিভ লেআউট মানে কি, আমি একটা ফাইল নিলাম HTML ফাইল, ওই আজকে ডে 12 এর মধ্যে, কেমন, রেসপন্সিভ লেআউট নামে একটা ফাইল করে নিলাম আর কি। ওকে, নাইস। হ্যাঁ, HTML ফাইল। এবার আমরা CSS এর মধ্যে যে আবার নতুন করে একটা CSS ফাইলও নিই, ক্যাসকেডিং স্টাইল শিট। আমি বললাম যে রেসপন্সিভ স্টাইল, RESPONSIVE, রেসপন্সিভ স্টাইল ডট CSS, ফিনিশ দিয়ে দিলাম। ওকে, রেসপন্সিভ লেআউট ডট HTML, রেসপন্সিভ স্টাইল ডট CSS। এবার রেসপন্সিভ স্টাইল ডট CSS এসে আমরা কিছু CSS লিখবো। সো প্রথমে কি লিখবো? প্রথমে লিখবো যে সবার বক্স সাইজ কি, মানে যতগুলো এলিমেন্ট এর উপর আমি হাইট উইডথ অ্যাপ্লাই করব, সে তার কি পাবে, অ্যাকচুয়াল হাইট উইডথ পাবে। তার জন্য আমার কি করা লাগবে, স্টার দিয়ে শুরু করতে হবে। বলেন তো? স্টার, তারপর এখানে কি লিখবো, বক্স সাইজে বক্স সাইজিং ইজ ইকুয়াল টু বর্ডার বক্স। তাহলে এটা দিয়ে লাভটা কি হলো এখন বলেন তো? সব বক্সের উপরে এটা অ্যাপ্লাই হয়ে যাবে। এটা দেওয়ার পর এখন আমি যত বক্সের মধ্যে হাইট এবং ওয়াইডটা দিব, ওই হাইট এবং ওয়াইডের সাথে প্যাডিং আর বর্ডারটা কি থাকবে? বুঝছেন না? এজন্য এটা করে দিলাম, থাকবে না আর কি। এবার কি করব, এবার আমি যেটা করলাম, সো আমরা দেখলাম যে তারা বলতেছে টোটাল পেজটাকে আমাকে 12টা ভাগে ভাগ করে নিতে, এবং টোটাল উইডথটাকে আমি 100% ধরে যদি ধরতে বলতেছে আর কি তারা, তাহলে সেক্ষেত্রে আমরা 112 দিয়ে ভাগ করে আসতেছে কত, 8.33333। সো আমরা এত কিছু না ধরে আমরা 8.33 নিব। এভাবে যদি আমরা বলি যে ডট col1, কল 1, আমি এখানে বললাম WIDTH, এর ওয়াইডটা কত হবে, 8.33%। এভাবে আমি লিখলাম যে এর ওয়াইডটা কত বলে দিলাম, 8.33। ঠিক আছে, এবার 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা কলাম দিতে হবে এভাবে। তো এখানে কত হবে, কলাম 2, এটা কত, 3 4 5 6 11 12, সো 12টা কলাম হয়েছে। এখন কলাম 1 এর ওয়াইড হচ্ছে 8.33, এবং প্রত্যেকটা কলামে, তাহলে কলাম 2 কত হবে বলেন তো, কি বলতে পারবেন? 8.33, তাহলে একটা কলাম হচ্ছে 8.3, তাহলে দুইটা কলাম কত হবে, 8.33 প্লাস 8.33, তাই না? একটা আমের দাম যদি 20 টাকা হয়, দুইটা আমের দাম কত, তাহলে একটা কলামের উইডথ হচ্ছে 8.33, তাহলে এখানে হচ্ছে দুইটা কলামের উইডথ কত হবে,
16.66। সো এবার তিনটা কত হবে? এটার সাথে আবার আরো 8.33 যোগ করতে হবে না? তাহলে 8 আর 6 কত? 24.99 না বলে বলতে হবে কত? 25। এখানে বলতে হবে 25। এরপর আবার এখানে কত হবে? 25 আর 8 33.33 হবে। এরপরে 5 নাম্বারটা কত হবে? 33 আর 8 কত হয়? 41.66। এবার এখানে আসেন 41 আর কত? এটা 50, রাইট? হ্যাঁ 50। এখানে কত হবে? 58.33। এরপর এটা কত হবে? 58 আর 66.66 হবে। এরপর 9 নাম্বারটা কত হবে? 66 আর 8 কত হয়? 74 আর কত হবে? 75 হবে, রাইট? 75%। 10 নম্বরটা কত হবে? 75 আর 8 কত হবে? 8 5 13 83, 83.33, তাই না? আর এখানে 91.66। আর লাস্টেরটা 100%। তাহলে টোটাল দেখেন 12 কলাম দিলে কি হবে? সে 100%ই পেয়ে যাবে। পেয়ে যাবে না? পেয়ে যাবে কিন্তু। এবার এই কাজটা কোন সবাই করে ফেলেন একটু কষ্ট করে। হয়ে গেছে আমাদের? হিসাবটা ভুল করেন না। কলামের নামগুলো 1 2 3 4 12 পর্যন্ত লেখেন। অনেকে 1 2 3 লেখে, এরপর কপি পেস্ট করে 3 3 3ই রয়ে যায়। 3 রে কিন্তু আর 4 হয় না, 5 হয় না। যদি এটা হয়ে যায়, এবার HTML পেজে আসি আমরা। সো এই CSS পেজের সাথে HTML পেজটা লিংক দিতে হবে না? সো প্রথমে লিংকটা দিয়ে দিই আমরা। রিলেশনে বলতে পারি স্টাইল শিট, টাইপটা বলে দিতে পারি টেক্সট ডিভাইডেড বাই CSS, আর হাইপার রেফারেন্সের মধ্যে কি বলে দেব? CSS থেকে রেসপন্সিভ স্টাইল ডট CSS টাকে আমি সিলেক্ট করে দিলাম। সো লিংকটা আমার ওকে। এবার এখানে আমি ইউজ করব এখানে এসে আমি একটা ডিভ নিলাম প্রথমে, কেমন? এখন এই ডিভের মধ্যে আমি ক্লাস কল করব। ধরেন আমি এই ধরনের লেআউট করতে চাচ্ছি। এখানে যেটা ছিল না, এটাই প্রথমে যেটা ছিল এটাই। তাহলে এখানে আমার 1টা 2টা 3টা 4টা রো, তাই না? 4টা রোর মধ্যে কিন্তু মোটামুটি আছে। এবার দেখেন, সো আমি যদি এবার CSS ফাইলে আসি, তাহলে প্রথমে আমার কি লাগতেছে? একটা বড় লাগতেছে, একটা ছোট লাগতেছে না? তাহলে কত নিব বলেন তো প্রথম রোটার জন্য? মানে এখানে তো আমার কলামের মধ্যে ক্লাসগুলো কি কলামের মধ্যে লেখা আছে না? প্রথমটা কল 3 হবে? প্রথমটা তো বড়, কল 9 নেই। তাহলে এখানে ক্লাসের মধ্যে COL কল কত? 9 নিলাম। এরপর আমি আবার নিচে আরেকটা ডিপ নিলাম, কত হবে? কল 3। তাহলে 9 আর 3 কত হলো? 12 হলো না? একটা রো আমার কমপ্লিট। এবার এটা তো আমি আউটপুট দেখতে পারবো কি ব্রাউজারে? যে কিছুই কিন্তু পাবো না, কারণ কি? সো ডে 11 এর মধ্যে নিলাম না, কোথায় নিলাম? ডে 12 এর মধ্যে, সরি। সো রেসপন্সিভ লেআউটে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছি আউটপুট কিছু নেই। তাহলে এখন এটা বোঝার জন্য আমি একটা কাজ করতে পারি। আমরা একটা হাইট দিয়ে দেবো আর একটা বর্ডার দিয়ে দিব। আমি একটা হাইট দিয়ে দিলাম HEI। সো এটার জন্য সাধারণত হাইট কত হয়? 200 পিক্সেল হয় না? ইনলাইন CSS লিখে দিলাম আর কি একটা স্টাইল দিয়ে। আর কি দিতে পারি আমরা? বর্ডার বলে দিলাম 1, সরি
বর্ডার কি বলে দিলাম 1 পিক্সেল সলিড। এবার ব্রাউজারে দেখি তো, দেখেন আমার 9টা চলে আসছে না সুন্দর মতন। একটা ইনলাইন সিএসএস লিখে দেন। এটা আমরা ইনলাইন সিএসএস লিখবো না, একটু পরে আমরা এটা ক্লাসের মধ্যে নিয়ে আসবো, দেখেন সে এখন আপাতত এভাবে লেখেন। তাহলে 9 দেওয়ার ফলে কি হলো, আমার এরকম কি হচ্ছে। এবার কত দিব আরেকটা, তাহলে 3 তো দেওয়া আছে। আমি এখানে কি করব, শুধুমাত্র এইটারে কপি করে সিম্পলি নিচে পেস্ট করে দিলাম। কত হলো 9 আর 3 12 না, দেখেন আমার কিন্তু হয়ে গেছে। বাট প্রবলেম হচ্ছে কি, এটা নিচে আসতেছে না। সো রুলস কি, HTML এর এলিমেন্টগুলো ডিভ একটা কি ইনলাইন না ব্লক, ব্লক এলিমেন্ট। সো ব্লক এলিমেন্ট সে কি করবে, সে তো জমিদার, পুরো জায়গাটাই ধরে রাখবে। তাহলে এটাকে এখানে নিতে হলে কি করা লাগবে, ফ্লোট লেফট। তাহলে এখন আমি আরেকটা কাজ করতে পারি, সেটা হতেছে এই প্রত্যেকটার মধ্যে কি করতে পারি, আমি ফ্লোট লেফট লিখে দিতে পারি না। সো লিখে দেন তাহলে ফ্লোট লেফট। আমি এইটা কপি করে, আপনারা লেখেন না আমি লিখি, ঠিক আছে। ফ্লোট লেফট করে দিলাম, ফ্লোট লেফট করে দিলাম, ফ্লোট লেফট করে দিলাম, এখানে বলে দিলাম ফ্লোট লেফট। ফ্লোট লেফট এখানে বলে দিলাম ফ্লোট লেফট, এখানেও বলে দিলাম কি ফ্লোট লেফট। হ্যাঁ ওটাই বলবো। সো ফ্লোট লেফট বলে দিলাম, তাহলে কি হবে, এবার কিন্তু কোনখানে চলে গেছে। সো আমি যে ক্লাসকেই নেই, কল 1 কেই নেই, আর কল 12 কেই নেই, আর কল 7 কেই নেই, সবাই কি করা আছে, ফ্লোট লেফট করা আছে। বাট এভাবে কি অনেক ক্লামজি হয়ে যায় না, প্রত্যেকটার মধ্যে লিখতে হবে। বাট এভাবে না লিখে আমি কিন্তু গ্লোবালি নিতে পারি। আমি যেরকম বক্স সাইজ ইকুয়াল টু বর্ডার বক্স নিছি, তাহলে এটা কিভাবে নিব, এটার জন্য কি ক্লাস হতে পারে। সো আমি যদি এভাবে বলি যে ক্লাস, এভাবে বলা যেতে পারে, একটা থার্ড ব্র্যাকেট দেন, এর মধ্যে লিখতে হবে ক্লাস অল ইজ ইকুয়াল টু COL। এইটা নতুন আর একটা মানে রুলস আর কি CSS লেখার। এটা কি ক্লাসের সিলেক্টর না, তো সিলেক্টর হিসেবে আমরা কি লিখলাম এখন, এভাবে লেখার উদ্দেশ্যে আমি বলতেছি, মানে কি লিখলাম কেন লিখলাম কি হবে সেটা বলতেছি। এটা লিখছেন সবাই। সো এখানে বলা হচ্ছে ক্লাস অল, অল এটা মানে কি সবাইকে, সমস্ত ক্লাসকে, সমস্ত ক্লাসের জন্য এখানে যা যা লিখবো তাই তাই অ্যাপ্লাই হবে। সো কাদের, যাদের নাম শুরু হয়েছে আগে কি দিয়ে, কল হাইপেন দিয়ে। আমার কথা এরকম বুঝতে পারছি, মানে সকল ক্লাসকে, সকল ক্লাসের জন্য এই ভিতরে যে প্রপার্টিগুলো দিয়ে দিব, এই প্রপার্টিগুলো সেট করো যাদের শুরুতে কি আছে, কল হাইপেন। তাহলে কল হাইপেন কার মধ্যে আছে, 1 থেকে 12 সবার মধ্যে আছে না। বাট আমি যদি এখানে বলে দিতাম কল 1, তাহলে কি হইতো, 1 এ পেত। এই জন্য কল হাইপেন দিয়ে বলার ফলে কি হচ্ছে, সবাই পাচ্ছে এটা। আর এখানে কি, এখানে হলো স্টার মানে কি, এটা তো সব প্রপার্টির জন্য। এই জন্য স্টার দিয়ে লিখলে কিন্তু হইতো না। আমি যদি স্টার দিয়ে লিখতাম ফ্লোট লেফট, তাহলে কি হইতো, সবাই পেয়ে যেত। তো সো ওইটা এই জন্য কি বললাম, যাদের নাম শুরু হয়েছে কল দিয়ে, কল হাইপেন দিয়ে, যে সমস্ত জায়গায় এটা পাবে সে তাদেরকে কি করে দিবে, ফ্লোট। তার আগে আমরা একটা কাজ করি, আমরা এখন দেখি আবার চলে আসছে না কোনাকুনিতে, কারণ কি সবগুলোর মধ্যে থেকে ফ্লোট লেফট তুলে দিছি। এবার এখানে ফ্লোট লেফট লিখবো, ফ্লোট তার ভ্যালু হচ্ছে লেফট। সেভ করি, ব্রাউজারে যাই, এবার কি হইতেছে, এবার কিন্তু পাশাপাশি চলে আসছে, ফ্লোট লেফট দেওয়ায়। সো এটা কি আসছে সবার। সো ক্লাস অল, যাদের নাম শুরু হয়েছে কি দিয়ে, এটা দিয়ে, এটা কিন্তু সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হবে, ক্লাস অল যাদের ইজ ইকুয়াল টু, এটা ফ্লোট লেফট করে দাও, এটা একটা বিষয় আর কি। সো এখানে আরো কিছু দিতে পারি আমরা, ঠিক আছে। যেমন আমরা এখানে কি দিলাম, আমরা এখানে বর্ডার ইউজ করছি না, আমরা এখানে বর্ডার দিচ্ছি না, কেমন, আমরা এখানে বর্ডার দিচ্ছি না। আমরা তাহলে দেখি কি হয়, ওটা তো সব হাওয়া হয়ে গেল। এই বর্ডারটা কি আমি যদি এখানে দিয়ে দিই তাহলে কেমন হয়, 1 পিক্সেল সলিড। এবার চেক করি, পাইছে। তার মানে আমার যে জিনিসগুলো যেভাবে গ্লোবালি দরকার আমি কিন্তু সেভাবেই কাজ করতে পারি। ওকে,
সো একটা একটা করে প্রবলেম অ্যারাইজ হচ্ছে এবং তার সলিউশনের দিকে আমরা যাচ্ছি। একটু পরে আরও একটা বড় সমস্যায় পড়বো, ওটার সমাধান আজকে না, নেক্সট ক্লাসে। আজকে এটা দিয়ে যেটা করবেন আরও অনেক বড় একটা সমস্যায় পড়বে একটু পরে, ঠিক আছে? ওটার সমাধানটা আরও সোজা, যত বড় প্রবলেম তত মানে সহজ সমাধান। সো শুধুমাত্র কাজ করলেই প্রবলেমটা সামনে আসে আর সলিউশনটাও পাওয়া যায়। সো এভাবে কিন্তু হচ্ছে। আর একটা প্যাডিং দিয়ে দেয় সবাই আর কি, প্যাডিং 5 পিক্সেল দিয়ে দেয় আর কি, কারণ এটার মধ্যে কন্টেন্ট থাকলে যেন বর্ডারের সাথে কি হয়ে যায় না, গায়ে ঘেসে না যায়, ঠিক আছে? কোনো চেঞ্জ আসবে না, এরকমই থাকবে। ওকে, এবার তাহলে আমরা যদি নিচের মেনুটা করতে চাই তাহলে কি করব? এখানে এসে আর একটা ডিপ নিব, এর মধ্যে কি করে দিব? কলাম কত করব? এখানে 12, এখানে হাইটটা কত করে দিব? 50 হবে কি? ওই তো গেছে দেখি। এবার দ্বিতীয়টার জন্য কি করব বলেন? কলাম কত নিব? প্রথমে 3, পরে হাইটটা কত দিব? 400-500 নিব। আচ্ছা 500 নিলাম, এটারও 500 দিলাম, সেভ করলাম, ব্রাউজারে যাচ্ছি। এটাও কিন্তু হয়ে গেছে। এখন ফুটার কত দিব? 30। এটা কলাম কত হবে? 12 হবে না? সো লেআউট হয়ে গেছে। সময় লাগছে কয় মিনিট? হইতে গেল, দেখলাম হয়ে গেছে না আপনাদের? খালি কলামগুলো ক্যালকুলেশন করবেন, আর কিছু না। হ্যাঁ, প্রথম দিন এটা করলে এখন যেরকম রেসপন্স আসতেছে তখন বলতো যে না দরকার নাই, আমাদের ওই বিধান হবে না, আমি বাড়ি যাই, ঠিক আছে? এখনো এখানে কিন্তু অনেক ভুল আছে। আমরা যেটা করছি এটা কিন্তু মানে রাইট প্রসেস না, রং প্রসেস। হ্যাঁ অবশ্যই পারি, দিয়ে দেন। ইনলাইন সিএসএস এর মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন, বর্ডার না দিয়ে। বাট এখানে যদি আপনি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন তাহলে কি হবে? সবগুলো একই হয়ে যাবে, কিন্তু একই রকম পেয়ে যাবে আর কি। ঠিক আছে, সো এভাবে কিন্তু আমরা তাহলে করতে পারতেছি কাজ। এখন এখানে প্রবলেমটা হচ্ছে কি দেখেন, যে আমরা তো এগুলো রো ওয়াইজ ক্যালকুলেট করি, তাই না, কলাম ওয়াইজ। সো এখানে যে আমরা যদি যাই, দেখেন এখানে কোনো সিস্টেম আছে, বোঝার উপায় আছে কার মধ্যে কে আছে? 9, 3, 12, 3, 9, 12, এতে কোনো বোঝার সিস্টেম নেই। সো এখানে অনেক বড় একটা গাপলা রয়ে গেছে, গাপলাটা নেক্সট ক্লাসে পূরণ করে দিব। এখন আপাতত জাস্ট এভাবে কিন্তু দিয়ে, এই রেসপন্সিভ গ্রিড ভিউ এভাবে দিয়ে কিন্তু মানে এভাবেই শুরু হয় আর কি, রেসপন্সিভ গ্রিড ভিউ আর কি। প্রথমে সবার প্যাডিং আর বর্ডারটা মুছে দিতে হয়, হাইট উইডথ থেকে বাদ দিতে হয়, এরপরে সবাইকে ফ্লোট লেট কীভাবে করতে হয় দেখলাম। এবার এভাবে 12টা ক্লাস দিয়ে নিলাম, এরপরে 12টা ক্লাস দিয়ে কল করে করে কিন্তু আমি লেআউট তৈরি করতে পারতেছি, তাই না? এবং অনেক সহজ। এবং হ্যাঁ রেসপন্সিভ গ্রিড ভিউ হচ্ছে সেইটাই। যদি কখনো ভাই কেউ কোম্পানি থেকে কেউ ধরে রেসপন্সিভ গ্রিড ভিউ বলতে আপনি কি বুঝেন, কি বলবেন বলেন তো? বলবেন যে রেসপন্সিভ গ্রিড ভিউ হচ্ছে একটা টেকনিকের নাম, যে টেকনিক অ্যাপ্লাই করে আমরা খুব দ্রুত সময় ওয়েবসাইটের লেআউট তৈরি করতে পারি। রেসপন্সিভ গ্রিড ভিউ কি বলেন? রেসপন্সিভ গ্রিড ভিউ হচ্ছে একটা টেকনিক, যে টেকনিকটা ইউজ করে আমরা অনেক সহজে দ্রুত একটা ওয়েব পেজের লেআউট তৈরি করতে পারি এবং রেসপন্সিভ লেআউট তৈরি করতে পারি। শুধু লেআউট না, কি রেসপন্সিভ লেআউট। এটা যখন বলবেন বলে ঠিক আছে, তারপর আপনি আবার বললেন যে ঠিক আছে, তো গ্রিড ভিউ এই টেকনিকটা বলতেছে যে তোমরা প্রথমে পুরো পেজটাকে কয়টা ভাগে ভাগ করো? 12টা ভাগে ভাগ করো, এবং প্রত্যেকটা পুরো পেজটার উইথটাকে তুমি 100% ক্যালকুলেট করে নিয়ে 12টা ভাগে ভাগ করে ফেলো। তারপরে তোমার যেভাবে এলিমেন্টগুলো বসানো দরকার সেভাবে এলিমেন্টগুলো বসাও। যেমন ধরেন এলিমেন্টগুলো কি, আমার এটা হচ্ছিল কি ব্যানার, তারপর এটা হচ্ছিল কি লোগো, এরপর এটা কি মেনু, এটা সাইড বার, এটা কন্টেন্ট, নিচে হচ্ছে ফুটার। তো এই প্রত্যেকটা পোর্শনকে বলা হচ্ছে কি একটা এলিমেন্ট। যেমন ব্যানার এটা কি একটা এলিমেন্ট, লোগো এটা কি, এটা একটা এলিমেন্ট। তাই না? এতটুকুন বলে দিলে সে দেখবেন থেমে যাবে আস্তে করে।